আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হালকেনস্টাইন এইচএসসি একাডেমির পক্ষ থেকে আয়োজিত ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচারে সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কৃষি। কৃষির উৎপত্তি কিভাবে হলো, কৃষির সভ্যতার বিকাশের সাথে কৃষির যে সম্পর্ক, সে সম্পর্ক এবং কৃষির কৃষি কাজের পেছনে যে নিয়ামকগুলো কাজ করে সেগুলো আমরা শুরুতেই আলোচনা করব এবং পরবর্তীতে আমরা জানব পৃথিবীর কোথায় কোথায় কোন কোন ফসলগুলো বেশি উৎপাদন হয়, কোন কোন ফসলের আমদানি রপ্তানি অর্থাৎ অর্থনৈতিক বাণিজ্যটা কেমন। চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের এই আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে মানচিত্র। অবশ্যই নটরডেম কলেজের টিচার রাকিব স্যার আমাদেরকে সবসময় বলতেন যে মানচিত্রের ভূমিকা কিন্তু অনেক অনেক ভূমিকা আছে মানচিত্রের ভূগোলে। অর্থাৎ ভূগোল ইকুয়াল টু মানচিত্র। যদি মানচিত্র আমাদের আয়ত্তে না থাকে তাহলে আজকের ক্লাসটা যে অনেক সহজে আমরা বুঝতে পারতাম সেটা কিন্তু পারা যাবে না যদি মানচিত্রের আয়ত্ত না থাকে। তাই আমাদেরকে মানচিত্রের উপর ধারণার জন্য প্রথম ক্লাসটা মানচিত্রের প্রথম যে মানচিত্র বিষয়ক যে ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসের উপর একটু ফোকাস করার প্রয়োজন। অবশ্যই আন্তর্জাতিক মানচিত্র অর্থাৎ সারা বিশ্বের মানচিত্র এবং হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এই দুইটা মানচিত্র হইলেই হয়ে যায়। খুবই সহজ বিষয়, একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখে নিলে আমাদের ভূগোল পঠনও সহজ হয় এবং ভূগোলের নাম্বার তোলার জন্য মানচিত্রের যেহেতু ভূমিকা অপরিসীম, তাই এটা আসলে গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে বিষয়টা আমলে নেবেন। তো আমি শুরুতেই মানচিত্রের কথা বলে নিলাম। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃষি। কৃষি বলতে কি বোঝায়, কৃষির উৎপত্তিটা কোথা থেকে? আমরা শুরুতেই জানি যে খ্রিস্টপূর্ব অনেক আগে পৃথিবীর জন্মলগ্নে যখন মানুষের আবির্ভাব হইল এখানে, মানুষ তখন কৃষিকাজ জানতো না। মানুষ কি জানতো? মানুষ হচ্ছে তখন ফলমূল করিয়ে আনতো এবং পশু শিকার করতো, তখন পশুপালন করতেও জানতো না। তো ধীরে ধীরে মানুষ পশুপালন করতে শিখলো এবং ফলমূল যখন তারা ফল খেয়ে বীজগুলা আশেপাশে ফলাইতে শুরু করলো, তখন দেখা গেল কি সেখান থেকে নতুন গাছ জন্মাইলো। তো সেটা দেখে তারা গাছ জন্মানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করলো। তো সেখান থেকে মূলত কৃষির উদ্ভব। আর কৃষিকাজের পিছনে কিন্তু বিভিন্ন নিয়ামক কাজ করে, যে এই বিভিন্ন নিয়ামক কিভাবে কৃষিকে প্রভাবিত করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা কৃষির একটা ইতিহাস জেনে নিলাম যে কৃষিটা কিভাবে আমাদের মধ্যে আসছে। আচ্ছা, এরপরে জানবো মূলত কৃষিটা কি। কৃষি মূলত কৃষির আক্ষরিক অর্থটা কি সেটা যদি আমরা জানার চেষ্টা করি। আমরা আমরা শুরুতে জানলাম কিন্তু সভ্যতার সাথে কৃষির কিন্তু খুব গভীর সম্পর্ক আছে। অর্থাৎ আমি প্রথমেই শুরু করলাম যে মানুষ যখন পৃথিবীতে অবস্থান করা শুরু করলো তখন কি কাজ করত? তখন মানুষ হান্ট করত, অর্থাৎ পশু শিকার করত আর ফলমূল সংগ্রহ করত। এবং একটা পর্যায়ে মানুষ পশু পাখি পালন করতে শুরু করলো এবং একটা পর্যায়ে গিয়ে বীজ বপন করে ফসল উৎপাদন যে করা লাগবে, ফসল উৎপাদন যে হয় এই বিষয়টা মানুষ আয়ত্ত করলো। তো ওই বিষয়টাকে অর্থাৎ বীজ বপন করে, জমি কর্ষণ করে বীজ বপন করে যে উদ্ভিদ ফলানো, ফসল ফলানো, এই বিষয়টাকে মূলত আমরা কৃষিকাজ বলি। অর্থাৎ কৃষিকাজ বলতে জমি কর্ষণ করে ফসল উৎপাদনকেই আমরা নির্দেশ করব অবশ্যই। আচ্ছা, আর যেহেতু কৃষিকাজই হচ্ছে আমাদের যে খাবারের যে প্রধান ব্যাকগ্রাউন্ড সেটাই কিন্তু কৃষিকাজ, তাই কৃষিকাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সভ্যতার বিকাশে। আচ্ছা, তো আমরা এ পর্যায়ে কৃষিকাজের ভৌগোলিক নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা একটু দেখি কৃষিকাজ বলতে আমরা কি বলবো। আমরা প্রথমে বলেছি যে শস্য সংগ্রহের জন্য ভূমিকর্ষণকেই আমরা কৃষিকাজ বলবো। আচ্ছা, কৃষি বলবো। কৃষি শব্দটা ইংরেজি শব্দ, যেটা ল্যাটিন শব্দ এগ্রিকালচার থেকে এসেছে। আচ্ছা, এগার শব্দের অর্থ কি? ল্যান্ড অর্থাৎ ভূমি, আর কালচারা শব্দের অর্থ কর্ষণ। অর্থাৎ আমরা কৃষি বলতে আক্ষরিক অর্থে বুঝবো ভূমিকর্ষণকে, আর পারিভাষিক অর্থে আমরা বুঝবো যে ফসল ফলানোর উদ্দেশ্যে জমি কর্ষণ করাই হচ্ছে কৃষিকাজ। আচ্ছা, এটা হচ্ছে দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ কাল্টিভেটিং দ্য ল্যান্ড। এটাকে বলা হয় জেনেটিক আর্ট। কৃষি একটা জেনেটিক আর্ট। কেন জেনেটিক আর্ট বলা হয়? কারণ কৃষির কাজই হচ্ছে কি
কৃষি কাজই হচ্ছে উৎপাদন করা, জেনেটিক জিনগত জিন বিষয় নিয়ে কাজ করা। আচ্ছা, এটা এমসিকিউ এর জন্য প্রয়োজন। আচ্ছা আচ্ছা আমরা এবার কৃষির পিছনে যে নিয়ামকগুলা কাজ করে, যে নিয়ামকগুলা কৃষিকে প্রভাবিত করে, পজিটিভলি প্রভাবিত করতে পারে অথবা নেগেটিভলিও করতে পারে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব। আচ্ছা, এই বিষয়গুলা যদি আমরা ভাগ করি, 3 ভাগে ভাগ করা যায়: ভৌগোলিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। 3 ধরনের নিয়ামক আমরা দেখতে পাই। আচ্ছা, প্রথমে আমরা ভৌগোলিক নিয়ামক নিয়ে আলোচনা করব। ভৌগোলিক নিয়ামক বলতে আমরা যে বিষয়গুলো ফোকাস করব, যে 1 নম্বরে দেখেন ভূপ্রকৃতি ও ভূমিরূপ। আচ্ছা, ভূপ্রকৃতি এবং ভূমিরূপ কৃষিকাজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে? আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফসল আছে, সব ফসল কিন্তু সব এলাকায় হয় না, ফসলের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তো ফসল কোন এলাকায় কেমন ফসল হবে সেটা নির্ভর করে ওই ফসলের বৈচিত্র্যতার উপর। আচ্ছা, তো দেখা যায় সমভূমি অঞ্চলে যে ফসলগুলো ফলে সেগুলো কিন্তু আবার পাহাড়ি অঞ্চলে সাধারণত ফলানো যায় না। আবার পাহাড়ি অঞ্চলে যে ফসলগুলো ফলে, যেমন চা, সেটা আবার সমভূমি অঞ্চলে সাধারণত ফলানো যায় না, ব্যতিক্রম আছে। আচ্ছা, তো এই জন্য ভূপ্রকৃতি ও ভূমিরূপ হচ্ছে কৃষিকাজের পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি দেখি, ভূপ্রকৃতি কোনো একটা স্থানের উচ্চতা যদি বেশি হয়, ধরি পাহাড়ি অঞ্চলের গায়ে কিন্তু আমরা ধান উৎপাদন করতে পারবো না। কারণ হচ্ছে ধান উৎপাদন করতে হলে আমাদেরকে পর্যাপ্ত কি লাগবে? ধান উৎপাদন করতে হলে আমাদের পর্যাপ্ত পানি লাগবে, পানি ধরে রাখা লাগবে। কিন্তু পাহাড়ের গায়ে সেটা সম্ভব না। আমাদের পর্যাপ্ত কি প্রয়োজন? পর্যাপ্ত আলো প্রয়োজন, পর্যাপ্ত তাপমাত্রা প্রয়োজন। সেটা না হইলে ধান উৎপাদন সম্ভব না। তাই পৃথিবীর বেশিরভাগ ধানই কোথায় উৎপাদন হয়? সমতল ভূমিতে। কিন্তু চা উৎপাদন আবার কোথায় হয়? কফি উৎপাদন কোথায় হবে? এইটা আবার হচ্ছে উঁচু ভূমিতে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। তো এই যে পাহাড়ের ঢাল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কেননা চা উৎপাদন করতে গিয়ে দেখবেন যে চা উৎপাদন করতে গেলে চার গাছে যদি চা চারার যদি আশেপাশে পানি জমে থাকে তাহলে সেটা বাঁচবে না। তাই এটা হচ্ছে পাহাড়ের ঢালুতে বাগিচার মতো চাষ করা হয়, যাতে পানিগুলা চলে যায়, পাহাড়ের ঢালুতে পানিগুলা জমে থাকতে পারে না। আচ্ছা, তো ভূপ্রকৃতি ও ভূমিরূপ নিয়ে আমরা যেহেতু আলোচনা করতেছি, কেন আলোচনা করতেছি? যে কিভাবে ভূপ্রকৃতি এবং ভূমিরূপ কৃষিকে প্রভাবিত করে। ভূপ্রকৃতি এবং ভূমিরূপ কিভাবে কৃষিকে প্রভাবিত করে। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে কি উচ্চতার প্রভাব। উচ্চতার প্রভাব বলতে কি বোঝায়? সমভূমির তুলনায় কিন্তু পাহাড়ি ভূমি হচ্ছে উঁচু। এখানে একটা সূত্র হচ্ছে, উচ্চতা বাড়তে থাকলে উষ্ণতা কমতে থাকে এবং চাপও কমতে থাকে। ফলে উচ্চতা বাড়তে থাকলে কৃষিকাজে বাধাগ্রস্ত হয়। ওকে, এই হচ্ছে উচ্চতার সমস্যা। ঢালের প্রভাব, ঢাল নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে কিছু কিছু ফসল আছে, যেমন ধান, তারপর হচ্ছে পাট, এগুলোর জন্য আমাদের সমভূমি প্রয়োজন, অর্থাৎ সমান ভূমি প্রয়োজন, যেখানে পানি ধরে রাখা যাবে, জমি কর্ষণ করা যাবে। কিন্তু পাহাড়ের গায়ে কিন্তু জমি কর্ষণ করাটা সহজ না, আবার পাহাড়ের গায়ে কিন্তু পানি ধরে রাখাটা সম্ভব না। তাই পাহাড়ের গায়ে হচ্ছে কি কি ফলানো সম্ভব? পাহাড়ের গায়ে সম্ভব চা, কফি ইত্যাদি উৎপাদন করা। কেননা সেখানে চা আর কফির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এদের হচ্ছে পানি ধরে রাখতে হয় না। এদের জন্য চা কফি উৎপাদন করতে গেলে ভূমিটা কি প্রয়োজন? তাই ভূমিটা হচ্ছে খারাপ প্রয়োজন। আচ্ছা, তো আমরা প্রথম নিয়ামকটা নিয়ে একটু আলোচনা করলাম। দ্বিতীয় নিয়ামক হচ্ছে জলবায়ু। অবশ্যই জলবায়ুটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষির নিয়ামক হিসেবে। কিভাবে? জলবায়ু বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু আলোচনা করি। জলবায়ু বলতে বোঝায় কোনো একটা স্থানের আবহাওয়ার আনুমানিক 35 থেকে 40 গড়ে আর কি, হ্যাঁ, 35 থেকে 40 বছরের একটা অবস্থা। কোনো একটা নির্দিষ্ট স্থানের আবহাওয়ার গড় একটা অবস্থায় হচ্ছে ওই অঞ্চলের জলবায়ু। আচ্ছা, তো জলবায়ু কিন্তু নির্ধারণ করে দেয় যে এই অঞ্চলে কৃষিকাজ কেমন হবে আর ওই অঞ্চলে কৃষিকাজ কেমন হবে। যেমন ধরি মরুভূমি অঞ্চলের জলবায়ু কি নির্দেশ করে? সে অঞ্চলের জলবায়ু কিন্তু শুষ্ক, অর্থাৎ বাতাসে আর্দ্রতা নাই, পানির উপস্থিতি নাই। সে অঞ্চলে কি হয় না? বৃষ্টিপাত হয় না, অর্থাৎ পানি না থাকার কারণে তাহলে ওই অঞ্চলে ফসল উৎপাদন ব্যাহত হয়।
আবার কিছু কিছু অঞ্চলে আমরা দেখি কিছু কিছু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, যেমন সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়। তো অধিক বৃষ্টিপাত হলেও আবার ফসল ফলানোতে ব্যাহত হয় মানুষ। আচ্ছা, তো এই জন্য আমরা আর্দ্রতার বৃষ্টিপাত নিয়ে কথা বললাম, যে আর্দ্রতা এবং বৃষ্টিপাত নিয়ে কিভাবে আর্দ্রতা এবং বৃষ্টিপাত কিভাবে কৃষিকে প্রভাবিত করে, পজিটিভলিও প্রভাবিত করে আবার নেগেটিভলিও প্রভাবিত করে। অর্থাৎ আর্দ্রতা এবং বৃষ্টিপাত না হলে কিন্তু কৃষিকাজ সম্ভব না, আর অধিক যদি বৃষ্টিপাত হয়, বন্যা হয়ে যায়, তাহলেও কিন্তু আবার কৃষিকাজ সম্ভব না। তা এটার একটা ভারসাম্য প্রয়োজন। আচ্ছা, তাপমাত্রা ও উষ্ণতা। বীজের অঙ্কুরোদ্গমের জন্য কৃষির মূল কাজই হচ্ছে কিন্তু উদ্ভিদ নিয়ে, ফসল নিয়ে। তো তো একটা বীজ থেকে কিন্তু একটা উদ্ভিদ ফসল জন্মায়। তো বীজের অঙ্কুরোদ্গমের জন্য অবশ্যই আমাদের কি প্রয়োজন? তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। প্রত্যেকটা ফসলের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা যদি প্রখর হয়, অধিক হয়, তাহলে বীজটা নষ্ট হয়ে যাবে। আবার যদি কম হয়, তাহলে অঙ্কুরোদ্গম হবে না, বিভিন্ন রোগের আক্রমণ হবে। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা কৃষির যে নিয়ামক, কৃষির পিছনে যে ভূমিকা পালন করে, যে বিষয়গুলা কৃষিকে প্রভাবিত করে, কৃষি কাজকে, অর্থাৎ জমি কর্ষণের মাধ্যমে যে ফসল উৎপাদন করি, সেই কাজটাকে যেই বিষয়গুলা প্রভাবিত করে, তার মধ্যে একটা হইল ভূমির প্রকৃতি, ভূমির ঢালু নাকি খাড়া, ভূমির মাটিটা কেমন। ভূমির প্রকৃতিটা মূলত অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাও দ্বিতীয়ত দেখলাম আমরা জলবায়ু। জলবায়ু অর্থাৎ সেখানে বৃষ্টিপাত আছে নাকি অধিক, মানে সেখানে বৃষ্টিপাত আছে কি নাই, সেখানে কি অধিক বৃষ্টিপাত নাকি বৃষ্টিপাতই হয় না, মরুভূমি অঞ্চল নাকি। এই ফ্যাক্টর, আমরা দুইটা ফ্যাক্টর পাইলাম। তাহলে কৃষিকে প্রভাবিত করে এমন দুইটা ফ্যাক্টর পাইলাম। একটা হচ্ছে ভূমির প্রকৃতি, সেটা ঢালু হইতে পারে, সেটা খাড়া হইতে পারে, সেটা উঁচু হইতে পারে। আরেকটা পাইলাম কি, একটা পেলাম হচ্ছে জলবায়ু। জলবায়ু অর্থাৎ বৃষ্টিপাত সেখানে কম না বেশি, অর্থাৎ বায়ুতে কি আর্দ্রতা আছে নাকি নাই। আচ্ছা, আর তাপমাত্রা আছে কিনা, সেখানে তাপমাত্রা কি অনেক বেশি না অনেক কম। কিছু কিছু অঞ্চল আছে, যেমন আমরা যদি অ্যান্টার্কটিকা মহাদেশের কথা বলি, সেখানে কিন্তু তাপমাত্রা সবসময় মাইনাসে থাকে, ফলে সেখানে কিন্তু কোনো উদ্ভিদ ফসল জন্মায় না। আচ্ছা, তাহলে তাপমাত্রাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে জলবায়ু, যেটা কৃষিকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা পরবর্তীতে আরো কিছু প্রভাবক হিসেবে দেখি। জলবায়ুর আরেকটা ফ্যাক্টর হচ্ছে বায়ু প্রবাহ। যদি বায়ুটা যদি হচ্ছে শুষ্ক হয় এবং এর গতিবেগ যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু কৃষিকে বাধাগ্রস্ত করে। আচ্ছা, আর আমরা একটু আগে একটা ফ্যাক্টর দেখলাম, সেটা হচ্ছে কি তাপমাত্রা। তাপমাত্রার সাথে এই ফ্যাক্টরটা সরাসরি সম্পৃক্ত। আমরা বায়ু প্রবাহের সাথে গত জলীয় বাষ্পের বৃষ্টিপাতের প্রবাহটাকেও সম্পৃক্ত করে দিতে পারি। আচ্ছা, দিবসের দৈর্ঘ্য ও সূর্যরশ্মি। তো বিষয়টা হলো কি, পৃথিবীর যে অঞ্চলে দিনের দৈর্ঘ্য বড়, সে অঞ্চলে কিন্তু সে অঞ্চলের ভূমি কিন্তু তাপ বেশি পায়। অর্থাৎ লক্ষ্য করবেন, শীতের দিনে কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্যটা কম থাকে, অর্থাৎ আমাদের ভূমিটা তাপ কম পায়, আমাদের জমিটা তাপ কম পায়। আবার গরমের দিনে দিনের দৈর্ঘ্য বড় থাকে, ফলে সূর্যের কিরণ বেশিক্ষণ থাকায় ভূমিটাও অধিক সময় তাপ পায়। আচ্ছা, ফলে কি হয়, ফলে এই যে দুইটা ফ্যাক্টর নিয়ে এই যে দুইটা ফ্যাক্টর তৈরি হইল না, একটা হচ্ছে শীতের দিনে আমাদের কি হচ্ছে, শীতের দিনে তাপমাত্রা কমে যাচ্ছে। আর তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিছু কিছু ফসল যেগুলা অধিক তাপমাত্রায় উৎপাদন হয় না, কম তাপমাত্রায় উৎপাদন হয়, সেই ফসলগুলো ফলানো সম্ভব হচ্ছে, যাকে আমরা মূলত রবি শস্য হিসেবে চিনি। আচ্ছা, আবার তাপমাত্রা যখন বেশি হবে, অর্থাৎ গ্রীষ্মকালে যে ফসলগুলো আমরা ফলাতে পারবো, সেগুলো কিন্তু আবার শীতকালে সম্ভব না। আচ্ছা, রবি শস্য কিন্তু গ্রীষ্মকালে ফলানো সম্ভব না, তাপমাত্রা অত্যধিক হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, আমরা ইতিমধ্যে দুইটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ভূমির প্রকৃতি আর একটা হচ্ছে জলবায়ু। আচ্ছা, আমাদের 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে মৃত্তিকা, অর্থাৎ মাটি। এখন কৃষিকাজ কিন্তু মূলত মাটির মধ্যে হয়, তো মাটি ছাড়া কৃষিকাজ সম্ভব না। তো মূলত মাটির ধরনটা কি, মাটিটা কি এঁটেল দোআঁশ, মাটিটা কি এঁটেল, নাকি মাটিটা কি বেলে, নাকি মাটির ধরনটা কি। মাটির মধ্যে বিভিন্ন ধরনের যে উপাদান থাকা প্রয়োজন একটা উদ্ভিদ জন্মানোর জন্য, যেই ধরনের যে পুষ্টি গুণাগুণ থাকা প্রয়োজন, সেটা কি মাটির মধ্যে আছে কিনা, এইটা নিয়ে মূলত এই অংশে আলোচনা করা হয়। আচ্ছা,
তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএইচ এর মান। তো মাটির সাধারণ পিএইচ এর মান, অর্থাৎ সাধারণ পিএইচ এর মান হচ্ছে 7। এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা পিএইচ এর মান। এর হলেও সমস্যা আছে, এর কম হলেও সমস্যা আছে। আচ্ছা, তবে কিছু কিছু ফসল আছে, কিছু কিছু ফসল আছে যেগুলা বেশি ক্ষার নিতে পারে, কিছু কিছু ফসল আছে যেগুলা বেশি অম্লত্ব নিতে পারে। সেটার উপর নির্ভর করে এই মাত্রার এদিক এদিক হলেও সেই ফসলগুলো ফলানো সম্ভব হয়। আচ্ছা, তো আমরা মৃত্তিকার অংশে আলোচনা করলাম। মৃত্তিকাটা কি, অর্থাৎ মাটি কি উর্বর নাকি উর্বর না, সেটার উপর নির্ভর করে কৃষিকাজ কতটুকু ভালোভাবে করা সম্ভব। আচ্ছা, আমরা 4 নম্বর পয়েন্টে আলোচনা করব উদ্ভিদ বা বন আহরণ। এটাও হচ্ছে জলবায়ুর সাথে আমরা মিলিয়ে আলোচনা করতে পারি। উদ্ভিদ বা বন আহরণ, উদ্ভিদ বা বন যদি না থাকে তাহলে কিন্তু বৃষ্টিপাত সম্ভব না। অর্থাৎ যে অঞ্চলে উদ্ভিদ বা বন আছে সে অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন ব্রাজিলে কিন্তু বিশাল বন থাকায় সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো অবশ্যই এই জন্য ঠিক করে দেওয়া হয় যে একটা দেশের 25 ভাগ কি থাকা দরকার, 4 ভাগের 1 ভাগ, এটা দেশের 4 ভাগের 1 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কেননা যেহেতু মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল সর্বদাই, তাই কৃষিকাজের জন্য বৃষ্টিপাত প্রয়োজন, আর বৃষ্টিপাতের জন্য আমাদের কি প্রয়োজন, উদ্ভিদ বন আহরণ প্রয়োজন। আচ্ছা, আর 5 নম্বর যে ফ্যাক্টর কৃষিকে প্রভাবিত করে, পানি। অবশ্যই পানি ছাড়া কিন্তু কৃষি কল্পনাই করা যায় না। যদি আমরা সভ্যতার বিকাশকে অনুসরণ করি, সভ্যতা কিভাবে বিকশিত হইল, অর্থাৎ মানুষ কিভাবে ফল আহরণ বাদ দিয়ে ফল গাছ উৎপাদন শুরু করলো। উৎপাদন করতে কখন থেকে শুরু করলো, এই হচ্ছে সভ্যতার বিকাশ। তো দেখা গেল যখন প্রাচীনকালে প্রাচীন যে সভ্যতাগুলা বেশিরভাগই হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। কেন? সেখানে নদীর কারণে আশেপাশে অঞ্চলটা পলিযুক্ত হয়েছে মাটি, অর্থাৎ মৃত্তিকা উর্বর হওয়ার কারণে সেখানে মানুষ চাষাবাদ করতে পারছে। আচ্ছা, তা আমাদের এই পলিযুক্ত ওই অঞ্চলে মাটি পলিযুক্ত হইলো এবং ওই অঞ্চলে পানির ব্যবস্থা ছিল, পানির আধিক্যতা ছিল, পানি দিয়ে সেচ দিয়ে কি করা যাইতো, ফসল ফলানো যাইতো। তাই হচ্ছে এভাবে সভ্যতার বিকাশ হয়। তাই কৃষির সাথে সভ্যতার একটা গভীর সম্পর্ক আছে। আচ্ছা, এছাড়াও অন্যান্য বিষয়গুলো আমাদের কৃষিকে প্রভাবিত করে, যেমন বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টিও কিন্তু কৃষিকে প্রভাবিত করে। তুষারপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ি ঢল ইত্যাদি বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ দিক আছে। অধিক আর্দ্রতা, কম আর্দ্রতা, বন্যা, খরা, টর্নেডো, ভূমিকম্প, এই বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যেটা কৃষিকে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভলি প্রভাবিত করে। তো আমরা মূল যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো আবার একটু দেখব। জমি কর্ষণ করে আমরা ফসল উৎপাদন করি, যাকে বলি কৃষি। কৃষিকাজের জন্য যে নিয়ামকগুলা, সেই নিয়ামকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, শুরুতে আমরা দেখেছি কি, ভূমির প্রকৃতি, এটা উঁচু নাকি নিচু, এটা সমতল নাকি পাহাড়ি, এইটা। আচ্ছা, তারপর হচ্ছে জলবায়ু, অর্থাৎ সেখানে বৃষ্টিপাত আছে নাকি নাই। তারপরে আমরা দেখেছি কি, তারপরে দেখেছি মৃত্তিকাটা উর্বর নাকি উর্বর না, অনুর্বর। ওকে, তারপরে দেখেছি যে বন আছে নাকি নাই, অর্থাৎ বনের উপর ভিত্তি করে আমরা বৃষ্টিপাতকে টার্গেট করেছি। তারপর হচ্ছে পানির প্রাপ্যতা আছে কি নাই, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু কৃষি কাজের জন্য বাধ্যতামূলক। কৃষি কাজকে এই বিষয়গুলো প্রভাবিত করে, তাই এগুলোকে কৃষিকাজের নিয়ামক বলা হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব, আমরা এতক্ষণ আলোচনা করলাম কৃষির ভৌগোলিক নিয়ামক, এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক নিয়ামক কি কি আছে। আচ্ছা, আমরা অর্থনৈতিক নিয়ামক বলতে কি বুঝি? আমরা অর্থনৈতিক নিয়ামক বলতে আমরা 4টা উপাদানে ভাগ করব। একটা হচ্ছে মূলধন, অর্থাৎ কৃষি কাজ করতে গেলে কিন্তু আমাদের মূলধনের প্রয়োজন। যেমন কৃষিকাজ আগে হচ্ছে আমাদের কি করতে হবে, জমি কর্ষণ করতে হবে, তাহলে আমাদের শ্রমিক প্রয়োজন, অর্থাৎ শ্রমিককে আবার মূলধন দিতে হবে, এই শ্রমিককে আবার বেতন দিতে হবে, অর্থাৎ মূলধন প্রয়োজন। আমাদের কি কি কাজ আছে স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা দেখব, স্বাভাবিকভাবে চিন্তা করলে কি দেখা যায়, জমি কর্ষণ করতে হবে, বীজ বপন করতে হবে, অর্থাৎ বীজ ক্রয় করা লাগবে, তারপর সেই বীজের পরিচর্যা করতে হবে, সেচ দিতে হবে, ফসল তুলতে হবে, ফসল মারাই করতে হবে, ফসল বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। এই যে এই কাজগুলা করার জন্য আমাদের টাকা প্রয়োজন, মূলধন প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে মূলধন। তো মূলধন যদি থাকে তাহলে কিন্তু কৃষি কাজটা আমরা করতে পারবো, আর তাছাড়া কিন্তু সম্ভব না।
আচ্ছা, বীজ ছাড়া কিন্তু আমরা জমিতে ফসল ফলাইতে পারবো না। অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আরেকটা হচ্ছে বাজার। যদি আহ, বাজারই না থাকে, যেমন চিনি আমরা হচ্ছে আখ উৎপাদন করলাম, কেন? কারণ হচ্ছে চিনির বাজার আছে, আখের একটা বাজার আছে, মানুষ আখ কিনে। এমন কিছু আমরা উৎপাদন করব না যেটা বাজার নাই। সুতরাং বাজার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা প্রভাবিত করে যে সে ফসলটা কি আমি বপন করব না করব না। শ্রমিক, অবশ্যই কৃষিকাজে আমরা দেখলাম বিভিন্ন পর্যায়ে জমি কর্ষণ থেকে শুরু করে ফসল তোলা, ফসল মারাই থেকে শুরু করে ফসল গুদামজাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের কাজে আমাদের জনবল প্রয়োজন, জনশক্তি প্রয়োজন, শ্রমিক প্রয়োজন। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে পরিবহন, অর্থাৎ কৃষি যে ফসল উৎপাদন করলাম সেই ফসলটা বাজারে নিয়ে যাওয়া, অর্থাৎ পরিবহন একটা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে তো নিয়ে যাওয়া লাগে, পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাজারে তোলা লাগে বিক্রির উদ্দেশ্যে। আচ্ছা, তো পরিবহন ব্যবস্থা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো নদী পথে কিন্তু পরিবহন করা সহজ, কিন্তু তুলনামূলক ল্যান্ড অর্থাৎ ভূমি পথের চাইতে এই নদী পথে পরিবহনটা সহজ। তাই নদীর আশেপাশে দেখবেন পৃথিবীর যত ধরনের বাজার সেগুলো গড়ে উঠেছে। আচ্ছা, এরপর যে আমরা দুইটা বিষয় আলোচনা করলাম কৃষি নিয়ামকের পেছনে, একটা হচ্ছে ভৌগোলিক নিয়ামক। ভৌগোলিক নিয়ামক কিভাবে কৃষিকে প্রভাবিত করে, কি কি আছে সেখানে? সেখানে আছে বৃষ্টিপাত, ভূমি উর্বর নাকি অনুর্বর, সেখানে আছে বৃষ্টিপাত, ভূমি উর্বর না অনুর্বর, তারপর হচ্ছে তাপমাত্রার তারতম্য কেমন, তাপমাত্রা বিষয়টাও সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং দ্বিতীয়ত দেখলাম আমরা অর্থনৈতিক নিয়ামক। আচ্ছা, অর্থনৈতিক নিয়ামকের মধ্যে মূলধন, বাজার, শ্রমিক আর পরিবহন দেখতে পেলাম। তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাবো সাংস্কৃতিক নিয়ামক। কি কি সাংস্কৃতিক নিয়ামক? যেমন প্রযুক্তিগত নিয়ামক। কৃষিকাজ শুরুতে যখন আমাদের বাপ চাচারা বা দাদারা কৃষিকাজ করতেন, তারা লাঙলের মাধ্যমে কিন্তু জমি কর্ষণ করতেন, কিন্তু বর্তমানে কিন্তু লাঙলের আপডেট ভার্সন তৈরি হয়েছে। বর্তমানে কিন্তু ট্রাক্টর দিয়ে মানুষ জমি কর্ষণ করে। আচ্ছা, তো এই যে কৃষিকাজে লাঙল থেকে যে ট্রাক্টর চলে আসলো, তো এটাই হচ্ছে প্রযুক্তি। তো প্রযুক্তিগত উন্নয়নের ফলে কি হইলো, লাঙলের তুলনায় আমরা কি বেশি চাষাবাদ করতে পারতেছি না ট্রাক্টর দিয়ে? অবশ্যই ট্রাক্টর দিয়ে বেশি জমি কর্ষণ করা যায় এবং খরচও কম হয়। আচ্ছা, তাই হচ্ছে কি প্রযুক্তিগত যে নিয়ামক সেটা কৃষিকে খুব প্রচণ্ডভাবে প্রভাবিত করে। কেমন? যেমন আমরা জমি কর্ষণের কথা বললাম, দ্বিতীয়তে বলা যায় হচ্ছে সেচ ব্যবস্থা। যদি কোনো অঞ্চলে পানি দুষ্প্রাপ্যতা থাকে, অর্থাৎ বৃষ্টিপাত কম হয়, অনাবৃষ্টির অবস্থা থাকে, সেই অঞ্চলে আমরা গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারবো। তো এই সেচ প্রকল্পের জন্য আমাদের প্রযুক্তি প্রয়োজন। ফসলের বিভিন্ন ধরনের রোগ হয়, সেগুলা দূর করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। এই কীটনাশক একটা কি প্রযুক্তি। আচ্ছা, তারপরে জমিতে থেকে ফসল সবসময় কিন্তু যে পুষ্টিগুণ তার প্রয়োজন সেটা নিতে পারে না, অর্থাৎ কিছু অভাব থেকে যায়, তার জন্য কিন্তু সার প্রয়োজন। সারও একটা কি প্রযুক্তি। তো এভাবে প্রযুক্তিগত যে নিয়ামকগুলো আছে সেগুলা কৃষিকে খুব গভীরভাবে প্রভাবিত করে। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা। আমাদের বিশাল একটা জমি আছে, যে জমিতে আমরা কি করতে পারি, চাষাবাদ করতে পারি, চাষাবাদ যোগ্য একটা জমি আছে, কিন্তু আমার পর্যাপ্ত যদি জনবল না থাকে সেই জমিতে কিন্তু চাষাবাদ সম্ভব না। আচ্ছা, আবার আমার জমি কম, কিন্তু অনেক চাষাবাদযোগ্য জমি কম, কিন্তু জনসংখ্যা অনেক বেশি, ফলে সেখানে কি হবে, সেখানে যে চাষাবাদ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে কিছুটা। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আমরা দেখব পানি সেচ একটা কিন্তু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিয়ামক। অর্থাৎ যে অঞ্চলে খরা দেখা যাচ্ছে সে অঞ্চলে কিন্তু পানি সেচের মাধ্যমে আমরা কি করতে পারি, সে অঞ্চলের যে ফসলের জন্য যে পানি প্রয়োজন সেটা চাহিদাটা আমরা পূরণ করতে পারি। তাহলে এই পর্যায়ে আমরা কৃষির নিয়ামক আলোচনা শেষ করলাম। একটু আবার সামারি দেই, কৃষির নিয়ামকের পিছনে কি কি ভূমিকা আছে। প্রথম হচ্ছে আমরা ভৌগোলিক নিয়ামকটা দেখছি, মৃত্তিকার গঠন কেমন, মৃত্তিকা উঁচু নাকি নিচু, উর্বর নাকি অনুর্বর। দ্বিতীয়তে আমরা সেখানে দেখছি আরেকটা বিষয়, বৃষ্টিপাত হয় না বৃষ্টিপাত হয় না, সেই বিষয়টা। আচ্ছা, অর্থাৎ পানির প্রাপ্যতা আছে নাকি নাই। দ্বিতীয় নম্বর দেখছি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন,
এগুলো নিয়ে আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা দেখছি সাংস্কৃতিক যে ফ্যাক্টরগুলো আছে, কি কি? প্রযুক্তিগত নিয়ামক, জনসংখ্যা আর পানি সেচ। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের কৃষিকাজকে সমৃদ্ধ করছে, কৃষি যে উন্নয়ন সেটা ত্বরান্বিত করেছে। জনসংখ্যাও কিন্তু কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যা যদি কম থাকে তাহলে সে অঞ্চলে কৃষিকাজ ব্যাহত হয়। তো পানি সেচও অন্যতম একটা সাংস্কৃতিক নিয়ামক। এই হচ্ছে কৃষিকাজের পিছনে বিভিন্ন ধরনের প্রভাবক। কৃষিকাজের পিছনে বিভিন্ন ধরনের প্রভাবক নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। আচ্ছা, আমরা এই পর্যায়ে আলোচনা করব কৃষির গুরুত্ব। এই কৃষির গুরুত্বটা আমরা সবসময় দেখে থাকবো গ অথবা গহতে লক্ষ্য করা যায় এটা। এই প্রশ্নটা একটু আগে আমরা যা পড়লাম কৃষির নিয়ামক, এটা সাধারণত খ প্রশ্নে বেশি দেখা যাবে, কৃষির নিয়ামক। আচ্ছা, বিষয়গুলো খুবই সহজ, একটু মনোযোগ সহকারে কয়েকবার দেখে নিলে হয়। আচ্ছা, আমরা এই পর্যায়ে আলোচনা করব কি কৃষির গুরুত্ব। কৃষির গুরুত্বটা কি? আচ্ছা, এটা গ বা ঘতে ঘনং প্রশ্নে আসবে। আমি আজকে আপনাদের অ্যানালাইসিসটা বলে দিব কি কি প্রশ্ন আসবে এবং কিভাবে খাতায় উপস্থাপন করলে, মানচিত্রের দ্বারা কিভাবে আমরা যদি উপস্থাপন করি খুব সহজে কম সময়ে অধিক মার্ক গ্রহণ করা সম্ভব। আচ্ছা, আমরা কৃষির গুরুত্ব নিয়ে যখন আলোচনা করব তখনই আমাদের মাথায় একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। কৃষি এমন একটা কর্মকাণ্ড যেটা কিন্তু আমাদের জাতীয় যে আয়, আমাদের একটা জাতির যে পুরো আয় সেটাকে বৃদ্ধি করে, সমৃদ্ধ করে। কিভাবে? আমাদের কৃষি কাজের কথা যদি চিন্তা করি, দেখেন কৃষিকাজ কিন্তু কি করে, দেশের মানুষের যে খাবারের চাহিদা সেটা পূরণ করে এবং সেই তারপর যে উদ্বৃত্ত থাকে সেটা যখন আমরা বাহিরে বিক্রি করি, বিদেশে বিক্রি করি, সেই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের যে জাতীয় আয় সেটাকে কি করে, ত্বরান্বিত করে, সেটাকে সমৃদ্ধ করে। আবার লক্ষ্য করা যায় কৃষির যে কাঁচামাল, কৃষির যে ফসল, সেই ফসলটা কিন্তু শিল্পের কাঁচামাল। অর্থাৎ একটা দেশে কোন কোন ধরনের শিল্প গড়ে উঠবে সেটার পিছনে কিন্তু কৃষি ফসলের উপর নির্ভর করে, কৃষি ফসলের উপর সেই বিষয়টা নির্ভর করে। অর্থাৎ আমাদের দেশে যদি আমাদের জাতীয় আয় যদি বৃদ্ধি করতে হয়, তাহলে জাতীয় আয় বৃদ্ধি করার পিছনে শিল্পের কাঁচামাল হিসেবে কৃষিকে প্রয়োজন। আমাদের দেশের খাদ্যের যে অভাব পূরণের জন্য সেখানেও কৃষির প্রয়োজন, এবং কৃষির উদ্বৃত্ত যে ফসল সেটা বাহিরে বিক্রি করে বিভিন্ন ধরনের বাহিরে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আহরণ করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো মূলত জাতীয় আয়কে বৃদ্ধি করে। শিল্পের বিকাশ কিভাবে সাধিত করে, অর্থাৎ শিল্প কিভাবে বিকশিত হয়, যেমন হচ্ছে পাট থেকে মনে করি আমরা হচ্ছে ব্যাগ তৈরি করব। ব্যাগ কিভাবে তৈরি হবে? সোনালী আঁশ দিয়ে। তো সেটা কোথা থেকে আসতেছে? সেটা অবশ্যই কৃষির ফসল থেকে আসতেছে। আচ্ছা, চিনি তৈরি করব। চিনির জন্য প্রধান কাঁচামাল কি? আখ কোথা থেকে আসতেছে? কৃষির ফসল থেকে আসতেছে। কৃষির মাধ্যমে আমরা সেটা গ্রহণ করতে পারতেছি। তো শিল্পের যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু কৃষি ছাড়া সম্ভব না। আচ্ছা, উন্নয়নের ভিত্তি, অর্থাৎ যেহেতু সব কিছুর মূল এই কৃষি, অর্থাৎ কৃষি থেকেই আমাদের সভ্যতা শুরু। কৃষি হচ্ছে আমাদের খাদ্যের প্রধান যোগান। আমাদের খাদ্যের প্রধান যোগান দেয় কৃষি। অর্থাৎ আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত খাদ্য হচ্ছে গম, ধান। এগুলোর মূল যোগান কে দেয়? শিল্প দেয়? অবশ্যই শিল্প দেয় না। এগুলোর মূল যোগান দেয় হচ্ছে কৃষি। আচ্ছা, তাই উন্নয়নের ভিত্তি হচ্ছে কৃষি। যদি কৃষির উন্নয়ন ঘটাতে পারি, আগে একটা অঞ্চলে অল্প একটু চাষাবাদ করতে পারতাম, প্রযুক্তি না থাকার কারণে অথবা রোগবালাই হওয়ার কারণে ফসল তেমন ফলাইতে পারতাম না। কিন্তু এখন এই বিষয়গুলোর উন্নতি হওয়ার কারণে, অর্থাৎ কৃষির উন্নতি হওয়ার কারণে ব্যাপক অঞ্চল জুড়ে আমরা কি করতে পারি? ফসল ফলাইতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব সরকারি রাজস্বের উৎস। কৃষি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে সরকার তার রাজস্ব আদায় করতে পারে। অর্থাৎ কৃষির যে বিভিন্ন পণ্যের নাম বলুন, গম, ধান, পাট, চিনি, আদা, রসুন, যত ধরনের পণ্য আছে সেগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য। সেই পণ্যের উপর সরকার কি করে? মূল্য সংযোজন কর বসায়, অর্থাৎ ভ্যাট বসায় সেখান থেকে একটা বিশাল অঙ্ক রাজস্ব গ্রহণ করে, যেটা দিয়ে সে দেশ পরিচালনা করে। আচ্ছা, তাই সরকারি রাজস্বের যে উৎস, সেইটার জন্য কিন্তু কৃষি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর দেখব আমরা এই কথাটা আলোচনা করলাম যে শিল্পের ব্যবহৃত কাঁচামালের যোগান দেয় কৃষি। অবশ্যই চিনির জন্য যেমন আখ জোগাড় দেয়, পাট
জাত বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলোর জন্য কিন্তু পাট যোগান দেয় কে? কৃষি। আচ্ছা, তারপর কাপড়ের জন্য পশমের যোগান দেয়। এভাবে কৃষি শিল্পের কাঁচামালগুলা যোগান দেয়। আচ্ছা, বৈদেশিক মুদ্রা অর্জন, নিজের দেশে যখন কৃষি বিভিন্ন পণ্য উৎপাদন করার পরে নিজের দেশের চাহিদা মেটানোর পরে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সুযোগ থাকতেছে। আবার কৃষি পণ্য যখন আমরা পণ্য থেকে আমরা যখন শিল্পায়িত করি, অর্থাৎ আখ থেকে যখন আমরা চিনি উৎপাদন করতে পারতেছি, সেগুলো বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। আচ্ছা, বেকারত্ব সমস্যা সমাধান, যেহেতু যেহেতু কৃষি কাজের জন্য ব্যাপক শ্রমিক প্রয়োজন, কৃষিকাজের জন্য ব্যাপক শ্রমিক প্রয়োজন এবং কৃষিকাজের জন্য বিস্তর জায়গা, বিস্তর সেক্টর আছে যেখানে আমাদের লোকবল প্রয়োজন। তাই প্রায় ৮০% উন্নয়নশীল দেশে প্রায় ৮০% মানুষই কি করে? কৃষির সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে। অর্থাৎ কৃষি আমাদেরকে আমাদের বেকারত্ব ঘুচাতে পারে, আমাদের জন্য অর্থের যোগান, আমাদের যে ভরণ পোষণের প্রয়োজন সেটার একটা ক্ষেত্র তৈরি করে। আচ্ছা, কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থাৎ যদি কোনো অঞ্চলের কৃষি সমৃদ্ধ হয়, আগে হচ্ছে আলু ১ টন উৎপাদন হইতো, এখন যদি 10 টন উৎপাদন হয়, তাহলে কি হবে? আলুর যে বিক্রি, আলু নিয়ে যে ব্যবসা, সেটা সম্প্রসারণ হবে। অর্থাৎ কৃষি পণ্যের ব্যবসারও সম্প্রসারণ ঘটবে, বৈদেশিক মুদ্রাও পূর্বের তুলনায় বেশি আসবে, অর্থাৎ ব্যবসাটা সম্প্রসারণ হবে। আচ্ছা, প্রযুক্তির উন্নয়ন, কৃষিকেন্দ্রিক কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। আগে লাঙল প্রযুক্তি ছিল কৃষিকাজের জন্য, এখন আধুনিক সভ্যতায় কি হচ্ছে? লাঙল বাদ দিয়ে মানুষ ট্রাক্টর তৈরি করছে। আগে জমির উর্বর শক্তি নষ্ট হয়ে গেলে মানুষ কিছু করতে পারতো না, কিন্তু এখন কি করে? সার ব্যবহার করে। আগে ফসলের রোগ হলে ফসলগুলা মানুষ ঘরে তুলতে পারতো না, ফসলগুলো নষ্ট হয়ে যেত, কিন্তু সেই রোগ প্রতিরোধ করার জন্য এখন কীটনাশক আবিষ্কার হয়েছে। তাহলে প্রযুক্তিগত যে উন্নয়ন এটা কিন্তু কৃষির জন্যই সম্ভব হয়েছে। কৃষির প্রয়োজনেই এই প্রযুক্তিগত উন্নয়নগুলো করা হয়েছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা শুরুতে আলোচনা করছি কৃষি কি, একটু সামারি যদি করি তাহলে বলা হয় কৃষি হচ্ছে জমি কর্ষণ করে ফসল উৎপাদনের একটি প্রক্রিয়া। তারপরে আমরা দেখলাম কৃষিকাজের পিছনে কি কি ভূমিকা পালন করে। কৃষিকাজের পিছনে মোটা দাগে কিছু কিছু বিষয় ভূমিকা পালন করে: মাটি, পানি, বৃষ্টিপাত, অর্থনৈতিক কিছু কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড। সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কি কি বলেন তো? সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? টেকনোলজি। আচ্ছা, এ পর্যায়ে আমরা আলোচনা করলাম কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এটা আমরা বলেছি যে গ আর ঘ প্রশ্নে বারবারই আসবে, তাই এই যে হচ্ছে স্টেপগুলো আমরা মোটামুটি আইডিয়া নিয়ে ভালোভাবে লিখব, সাজিয়ে গুছিয়ে। আচ্ছা, আমরা এরপরে আলোচনা করব কি? বিশ্বব্যাপী, আমরা একটু আগে বলেছি আমরা আলোচনা করব হচ্ছে বিশ্বের বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন এবং বন্টন, কোন দেশে কোন ফসলটা ভালো হয়, কোন জায়গায় কোন ফসলটা বেশি উৎপাদন হয়, কেন হয়, সেই আলোচনাগুলো এখন আমরা করব। আচ্ছা, এর মধ্যে মূলত আমরা 4টা বিষয় আলোচনা করব, তা হচ্ছে ধান, গম, পাট এবং চা। না, আরেকটা বিষয় আলোচনা করব অবশ্যই আখ। এই 5টা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। আচ্ছা, তো আমরা শুরু করতেছি ধান দিয়ে। আচ্ছা, আমরা কি কি আলোচনা করব? ধান উৎপাদন হওয়ার পিছনে যে নিয়ামকগুলো কাজ করে, কি কি নিয়ামকগুলো কাজ করে? মাটি কেমন হতে হবে? বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন? উঁচু ভূমি নাকি সমতল ভূমি প্রয়োজন? মাটির উর্বরতা, পিএইচ এর মান কতটুকু প্রয়োজন? সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং কোন কোন দেশে এর উৎপাদনটা বেশি হয়, ভালো হয়, এবং কোন দেশে উৎপাদন কম, ফলে কি করতে হয়? আমদানি রপ্তানি করতে হয়, অর্থাৎ অর্থনৈতিক বাণিজ্যটাও দেখে নিব। আচ্ছা, এ পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে ধান নিয়ে। তো ধান নিয়ে কিছু বেসিক এমসিকিউ আসে, সেটাই আমরা এখান থেকে রিডিং পড়লে পাবো। আচ্ছা, পৃথিবীর দ্বিতীয় প্রধান শস্য হচ্ছে ধান, তাহলে প্রথম কোনটা? প্রথম হচ্ছে গম, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করে খায় সেটা হচ্ছে কি? গম। দ্বিতীয় হচ্ছে
ধান। আচ্ছা, সে ধান নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর প্রায় অর্ধেকের মানুষই ধান, এই প্রধান খাদ্য কি? ভাত। আচ্ছা, ধান সবচেয়ে বেশি কোথায় উৎপাদন হয়? ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় এশিয়া মহাদেশে। অর্থাৎ যেহেতু আমরা পৃথিবীর মানচিত্রে এটার বন্টন দেখাবো প্রথমে, তাই আমাদের মানচিত্র নিয়েই কাজ। আচ্ছা, এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। কেন? কেননা হচ্ছে এশিয়া মহাদেশে ধান বেশি উৎপাদন হয়। আচ্ছা, তো উৎপাদনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় কৃষিজ পণ্য হচ্ছে ধান। তাহলে প্রথম কোনটা? প্রথম স্মরণ করে দিলাম, প্রথম হচ্ছে গম। আচ্ছা, তো পৃথিবীর মোটামুটি সব জায়গায় কি উৎপাদন হয়? ধানটা উৎপাদন হয়। আচ্ছা, আমরা ধান উৎপাদন নিয়ে একটু ভিতরে আলোচনা করি। সবচাইতে কোন দেশে বেশি ধান উৎপাদন হয়? সেটা হচ্ছে চীন। প্রায় 34% ধান উৎপাদন হয়, যেহেতু চীন কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। আচ্ছা, তাছাড়াও অন্যান্য দেশে ধান উৎপাদন হয়, যেমন চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে ধান খুব বেশি উৎপাদন হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমি বলে নিই যে এই সেক্টরে, অর্থাৎ বিভিন্ন ফসলের উৎপাদন, বন্টন এবং এগুলোর নিয়ামক, এই সেক্টরে কি প্রশ্নটা হয়, প্রশ্নটা আসলে কি হয় এবং উত্তর কিভাবে করতে হবে, অর্থাৎ এই সেক্টরে আমাদের কি কি পড়া প্রয়োজন সেটা আমাদেরকে আগে ফোকাস করতে হবে। আচ্ছা, মনে করি আমাদেরকে বললো হচ্ছে ধান নিয়ে গ বা ঘতে আলোচনা করতে বললো ধান নিয়ে। তো ধান নিয়ে যখন আলোচনা করতে বলবে, আপনাকে গতে বললো যে ধান উৎপাদনের নিয়ামকগুলো আলোচনা করো, ধান উৎপাদনের নিয়ামকগুলো আলোচনা করো এবং পৃথিবীতে ধান উৎপাদনের যে বন্টন, সে বন্টনটা দেখাও। ঘতে আলোচনা করলো যে ধান উৎপাদনের যে সমস্যাগুলো সেগুলো দেখাও এবং সমাধানগুলো দেখাও। এই দুইটা প্রশ্নের আলোকে আমরা বাকি যে ফসলগুলো আছে সেগুলো অধ্যয়ন করার চেষ্টা করব এবং আমরা ফোকাস করব যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলাই জাস্ট। আচ্ছা, শুরুতে আমি বললাম যে যখন আমাদেরকে বলবে ধান উৎপাদনের নিয়ামক এবং বন্টন দেখাও, গ নম্বরে কি বললো? ধান উৎপাদনের নিয়ামক এবং কি বন্টন দেখাও। বৈশ্বিক মানচিত্রে যখন বন্টন দেখাতে বলবে তখন আমরা ফোকাস করে কি কি বিষয়গুলো সেখানে আলোচনা করব সেই বিষয়গুলো একটু দেখে নিই। শুরুতেই ধান উৎপাদনের নিয়ামক নিয়ে আলোচনা করি। ধান উৎপাদনের জন্য সাধারণত আমাদের 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। অধিক তাপমাত্রা হইলে কিন্তু ফসল ভালো হবে না। আবার আমাদের 100 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। অনাবৃষ্টিতে ধান হয় না যেমন, আবার অতিবৃষ্টিতেও ধানের ক্ষতি হয়। তাই পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন। তাই এই সংখ্যাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা 5টা ফসল পড়ব, একইভাবে 5টা ফসলের এই তথ্যগুলো আমরা মাথায় রাখতে চেষ্টা করব। তারপর দেখব যে ধান উৎপাদনের জন্য কোন ধরনের মাটি প্রয়োজন। দেখেন, নদী অববাহিকায় পলি মাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী, অর্থাৎ ধান চাষের জন্য পলি মাটিটা বিশেষ উপযোগী বলতেছে। আচ্ছা, তা পলি মাটিটা কোথায় পাওয়া যাবে? অবশ্যই নদী বা খালের নিকট, উপকূলীয় অঞ্চল বা নদী বা খালের নিকটে। আচ্ছা, আরেকটা কথা বলতেছে যে ধানের সমতল ভূমিতে ধান বেশি জন্মায়, পাহাড়ি অঞ্চলে ধান জন্মায় না, যে ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছি পূর্বেই। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদন অঞ্চলটাও হচ্ছে সমতল ভূমি। অর্থাৎ নদী যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সে অঞ্চলের পাশে যে সমতল ভূমি রয়েছে সে অঞ্চলটা উর্বর হওয়ার কারণে সেখানে ধানটা উৎপাদন করা সম্ভব হয়েছে। তো আমরা যদি একটু সামারি করি, এটা হচ্ছে নিয়ামক, মূলত এই হচ্ছে ধান উৎপাদনের নিয়ামক যেটা আমরা আলোচনা করব। আমাদের 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন ধান উৎপাদনের জন্য। 100 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। অবশ্যই বৃষ্টিপাত না হলে ধান উৎপাদন সম্ভব না, তবে কিছু কিছু জায়গায় সেচ দিয়েও ধান উৎপাদন করা যায়। আচ্ছা, নদী অববাহিকায় পলি মাটি হচ্ছে ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ। দোআঁশ মাটি অথবা পলি মাটি ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর ধান চাষের জন্য অবশ্যই পাহাড়ি অঞ্চল উপযোগী না, সমতল ভূমি উপযোগী। আচ্ছা, এই হচ্ছে আমরা ধানের নিয়ামকগুলো আলোচনা করলাম। এছাড়াও আরও কিছু কিছু নিয়ামক থাকতে পারে, তো সেগুলা হচ্ছে আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যেগুলা প্রয়োজন সেগুলো আমরা দেখে নিলাম। আচ্ছা, এই হচ্ছে ধান চাষের ভৌগোলিক নিয়ামক। এবার আর্থসামাজিক নিয়ামকগুলা কি কি? আর্থসামাজিক নিয়ামকগুলোর
কি কি সেটা যদি আলোচনা করি, অবশ্যই আমরা পূর্বে আলোচনা করেছিলাম কি আর্থসামাজিক নিয়ামক কি কি আলোচনা করেছিলাম, অর্থাৎ মূলধন প্রয়োজন, শ্রমিক প্রয়োজন, আর কি কি প্রয়োজন, পরিবহন প্রয়োজন। এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। মূলধন ছাড়া কি করতে পারবো না, মূলধন ছাড়া আমরা বীজ ক্রয় করতে পারবো না, জমি কর্ষণ করতে পারবো না, শ্রমিককে মজুরি দিতে পারবো না, আর শ্রমিক ছাড়া কি করা যাবে না, এই সকল কাজগুলো করা যাবে না। আচ্ছা, এই হচ্ছে আর্থসামাজিক নিয়ামক। তারপর আছে এখানে মূলত দুই ধরনের ধানের উৎপাদন ব্যবস্থাকে নির্দেশ করছে, যেমন পার্বত্য ধান এবং নিম্নভূমির ধান। সাধারণত পার্বত্য অঞ্চলে ধান উৎপাদন করা খুবই কঠিন হয় না, কারণ সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা নাই, মৃত্তিকার গঠনটা অন্যরকম। তবে নিম্নভূমিতে ধান বেশি হয়। আচ্ছা, 95% এই ধানই হয় নিম্নভূমিতে। আচ্ছা, তো আমরা ইতিপূর্বে কি দেখতে পাইলাম, আমরা ইতিপূর্বে দেখতে পাইলাম হচ্ছে ধান উৎপাদনের নিয়ামক। প্রথমে ভৌগোলিক নিয়ামকগুলো দেখলাম, পরে অর্থনৈতিক নিয়ামকগুলো দেখলাম। এখানে আমাদের যে বিষয়টা নাই সে বিষয়টা আমরা আলোচনা করে দিতে পারি এর সাথে, যে সাংস্কৃতিক নিয়ামক, অর্থাৎ ধান উৎপাদনের জন্য কিন্তু কীটনাশক প্রয়োজন, সার প্রয়োজন, তারপর হচ্ছে আধুনিক যন্ত্র প্রয়োজন। তো এগুলো হচ্ছে সাংস্কৃতিক উপাদান, নিয়ামক আর কি। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা আলোচনা করব ধানের বন্টন। বন্টন বলতে পৃথিবীর কোন দেশে ধান বেশি হয়, কোন অঞ্চলে ধান বেশি হয়, কোন অঞ্চলে কম হয়, এই আলোচনা আর কি। তো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু সব কিছু মনে রাখতে পারবো না, মুখস্থ করা সম্ভব না, কিন্তু ধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফসল। এজন্য আমাদেরকে অন্তত কয়টা দেশের নাম মনে রাখতে হবে, শুরুতে 5টা দেশের নাম মনে রাখতে হবে, সিকোয়েন্স রেখে আর কি, ক্রমান্বয়ে। যেমন ধান উৎপাদনের শীর্ষে কিন্তু চীন, প্রায় 34% ধান কোথায় উৎপাদন হয়, চীনে উৎপাদন হয়। আচ্ছা, তারপর হচ্ছে ভারত, তারপর বাংলাদেশ, অর্থাৎ ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে তৃতীয়, তারপর ইন্দোনেশিয়া, তারপর ভিয়েতনাম। এই এই ছকটা আমরা দিব, কিন্তু বাকি এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো যা আছে এগুলো প্রয়োজন নাই, এই ছকটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তো ধান বন্টনের ক্ষেত্রে ধান যে একটা ফসল কোন দেশে কেমন উৎপাদন হয় সেটা বন্টন দেখানোর ক্ষেত্রে আমরা এই প্রথম 5টা দেশের আলোচনা করব, এই দেশ নিয়ে আলোচনা করে এই দেশটা মানচিত্রে প্রদর্শন করব, এই দেশগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, ধানের বিশ্বব্যাপী উৎপাদন মানে ধানের বিশ্বব্যাপী বন্টনের কথা আর কি নির্দেশ করতেছে। তো এখানে মূলত আমি আগে মানচিত্রটা একটু দেখাই নিব। এ হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আমি ওয়ার্ল্ড ম্যাপটা একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, এটা আমাদের এশিয়া মহাদেশ, এটা আমাদের ইউরোপ মহাদেশ, এটা আমাদের উত্তর আমেরিকা, এটা আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ, এবং এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর এইটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। আচ্ছা, তো আমরা কিন্তু মহাদেশ সম্বন্ধে জানি, যেহেতু আমরা হচ্ছে মানচিত্রের ক্লাসটা করেছি। তো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার ইউরোপের মাঝামাঝি যে অঞ্চলটা, সেটা কি মাঝামাঝি অঞ্চলটা আটলান্টিক মহাসাগর, এটা আমরা জানি। আর ভারতের পরবর্তী যে অংশ সেটা ভারত মহাসাগর, সেটাও আমরা জানি। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম পাশের ভাগ, পশ্চিম পাশের অংশটা হচ্ছে, আর এই অংশটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, সেটা আমরা জানি। আর পৃথিবীর উত্তর দিকে গেলে উত্তর মহাসাগর, পৃথিবীর নিচের দিকে গেলে এটা হচ্ছে কি দক্ষিণ মহাসাগর। তো এই হচ্ছে আমাদের মানচিত্র সম্পর্কে বেসিক একটা আইডিয়া। তো যেহেতু আমরা দেখাবো হচ্ছে ধানের বন্টনটা দেখাবো, ধানের বন্টনটা দেখাইতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, প্রথমে যে ধান উৎপাদন সবচেয়ে বেশি হয় কোথায়, চীনে। তাহলে আমরা চীন দেখাইলাম, এই যে এভাবে একটু মার্কিং করে দিবেন, যেহেতু এই অঞ্চলে হচ্ছে চীনের অবস্থান। তো এই অঞ্চলটায় চীনের বেশি ধান উৎপাদন হয়, সেটা মার্কিং করে দেখাই দিছে, এই একটা কাজ। আচ্ছা, তারপর দ্বিতীয় ধান উৎপাদনকারী দেশ হচ্ছে, প্রধান ধান উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত, এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এভাবে উপস্থাপন করা খুবই একটা সহজ বিষয়। আপনারা খুব সিম্পলভাবে একটা পৃথিবীর পুরা মানচিত্র আঁকার চেষ্টা করবেন, খুব সিম্পলভাবে 1 মিনিটে। তারপর হচ্ছে এভাবে দেখাবেন। তা আমরা দেখাইলাম প্রথমে চীনেরটা, পরে ভারত, পরে বাংলাদেশ। আর থাকলো দুইটা, আমাদের আর দুইটা কি আমাদের আর দুইটা হচ্ছে ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম। তো ইন্দোনেশিয়া হচ্ছে এই দ্বীপরাষ্ট্রগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার, এই যে দেখানো হয়েছে কালো করে, এই দ্বীপরাষ্ট্রগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার।
আর এখানে ভিয়েতনাম চলে আসছে বাংলাদেশের সাথে, এই এই অঞ্চলে ভিয়েতনাম চলে আসছে। মূলত এইভাবে এই এতটুকু যদি আপনি মানচিত্রে প্রদর্শন করেন, বিশ্বের যে ধান উৎপাদনের কোন কোন দেশে কেমন উৎপাদন হয়, এই এই এতটুকু যদি আপনি মানচিত্রে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার লেখাটা হবে বিশ্বমানের লেখা, খুবই ভালো লেখা হবে। আচ্ছা, তো আমি মানচিত্র নিয়ে শুরুতে কথা বললাম যে ধান উৎপাদনকারী ফসল কীভাবে আমরা মানচিত্র দেখাবো। মানচিত্রে দেখাইলাম এভাবে। তারপর এক লাইনে ব্যাখ্যা দিবেন। যেমন হচ্ছে আমরা চীন নিয়ে পড়াশোনা করব, আমরা 5টা দেশ নিয়ে 5টা দেশের মানচিত্রে বন্টন ধান উৎপাদনের বিষয়টা নিয়ে আলোচনা করব 5টা দেশ কেন্দ্রিক। যেমন চীন হচ্ছে বিশ্বে প্রথম ধান উৎপাদনকারী দেশের মধ্যে চীন হচ্ছে বিশ্ব প্রথম, দ্বিতীয় ভারত, তৃতীয় বাংলাদেশ। এই সিকোয়েন্সিটা আপনি লিখলে এক লাইনে লিখে ফেলতে পারতেছেন। আচ্ছা, চীনের এখানে যদি সম্ভব হয় আমরা মাথায় রাখবো বিষয়গুলা, এখানে আমরা খাতায় লিখবো কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের যে বিষয়গুলো এখানে প্রয়োজন সেই বিষয়গুলোর, অর্থাৎ এমসিকিউর জন্য হইলেও আমরা এই বিষয়গুলো জানবো। যেমন প্রায় 1/3 ধান উৎপাদন হয় চীনে। আচ্ছা, তো আমরা চীনের একটা অববাহিকা মনে রাখি ধান উৎপাদনের, যেমন ইয়াংসিকাং নদীর অববাহিকায় ধান চীনের বেশি উৎপাদন হয়, ইয়াংসিকাং। আচ্ছা, এই আচ্ছা, আরেকটা দেখেন, চীনের হুনান প্রদেশে অত্যধিক ধান উৎপাদন হয় বলে একে ধানের আধার বলা হয়। তাইলে ধানের আধার বলা হয় চীনের কোন প্রদেশকে? হুনান প্রদেশকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এরপর যে আমরা আলোচনা করলাম ধানের বন্টন নিয়ে, তো ধানের বন্টন নিয়ে আমরা চীনের ফ্যাক্টরটা আলোচনা করলাম। ভারতের প্রেক্ষাপটে ভারত হচ্ছে ধান উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। তো ভারতের কয়েকটা জেলার নাম আপনি উল্লেখ করে দিতে পারেন, যেমন আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কয়েকটা অঞ্চল আপনি উল্লেখ করে দিতে পারেন চাইলে। বাংলাদেশ, তো বাংলাদেশের কথা তো আমরা নিজেই জানি, বাংলাদেশ হচ্ছে বিশ্বে বাংলাদেশের ধান উৎপাদনের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই ধান ভালো উৎপাদন হয়, পাহাড়ি অঞ্চলগুলো বাদে, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চল বাদে প্রায় সব অঞ্চলেই ধান উৎপাদন বেশি হয়, ভালো হয়। ইন্দোনেশিয়া হচ্ছে ধান উৎপাদনে কততম দেশ? চতুর্থ। আচ্ছা, ইন্দোনেশিয়ার জাভা অঞ্চল ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ। একটা অঞ্চলের নাম মনে রাখলেন। ভিয়েতনাম, ধান উৎপাদনে ভিয়েতনামের অবস্থান হচ্ছে বিশ্বে পঞ্চম। আচ্ছা, ভিয়েতনামের মেকং নদীর বদ্বীপ অঞ্চল ধান উৎপাদনের জন্য কি বিখ্যাত? এই 5টা দেশের কথা আপনি স্মরণে রাখবেন। আচ্ছা, এই 5টা দেশ যদি আমরা খাতায় উপস্থাপন করতে পারি মানচিত্রের মাধ্যমে, খুব অল্প সময়ে উপস্থাপন করতে পারবো এবং তেমন কিছু মনে রাখারও প্রয়োজন নাই। যদি আমরা এভাবে মানচিত্র দিয়ে এই লেখাটা উপস্থাপন করতে পারি, তাহলে লেখার মান ভালো হবে। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে, কি প্রশ্নটা হইতে পারে? প্রশ্নটা ছিল এরকম যে ধান উৎপাদনের নিয়ামক এবং বন্টন, এই ছিল প্রশ্নটা। তো কিছু নিয়ামক আছে, আমরা এক কথায় আলোচনা করব কিছু নিয়ামক স্টেপ বাই স্টেপ। তারপর আলোচনা করব বন্টন, 5টা দেশের তালিকা দিব, তালিকা দিয়ে মানচিত্রে সেই দেশগুলো উপস্থাপন করব এবং সংক্ষেপে শর্ট করে এই ব্যাখ্যাটা দিব। আচ্ছা, এইভাবেই প্রত্যেকটা ফসল ধরে ধরে সেম একইভাবে পড়া লাগবে আমাদের। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয় এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এটা আসবে এবং বিশ্ব সম্পর্কে যে জ্ঞান প্রয়োজন সেটা এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে আমাদের নম্বর প্রশ্ন শেষ হলে নম্বর প্রশ্নের কথা কি ছিল? আচ্ছা, এখানে আমরা এমসিকিউ হিসাবে আরেকটা বিষয় পড়ব, সেটা হলো কি আমদানি রপ্তানি। বিশ্বের প্রধান আমদানি রপ্তানি দেশ অবশ্যই প্রথম 3টা আমরা মনে রাখার চেষ্টা করব, অন্তত প্রথম 3টা না হইলেও প্রথমটা। আচ্ছা, তো বিশ্বের প্রধান ধান আমদানির দেশ হচ্ছে চীন কিন্তু সবচেয়ে বেশি ধান উৎপাদন করে, কিন্তু জনসংখ্যার আধিক্যতার কারণে তাকে আবার বেশি ধান কিনে আনতে হয়, আমদানি করতে হয়। আচ্ছা, তারপর ফিলিপাইন, তারপরে ইউরোপীয় ইউনিয়ন। আচ্ছা, অবশ্যই চীন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে রপ্তানি সবচেয়ে বেশি করে কোন দেশ? রপ্তানিতে প্রথম আছে কি? ভারত। অবশ্যই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি যে ধান উৎপাদনের সবচাইতে বেশি পারদর্শী দেশ হচ্ছে চীন, কিন্তু রপ্তানিতে কিন্তু চীন পারদর্শী না। চীন কিন্তু ধান আমদানি বেশি করে, জনসংখ্যা বেশি হওয়ার কারণে। অন্যদিকে ভারত আবার রপ্তানিতে
ঊর্ধ্বে আছে, থাইল্যান্ড, ভিয়েতনাম। 3টা করে মনে রাখার চেষ্টা করব আমরা। এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন নিয়ে। ঘ নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, যে ধান উৎপাদনের সমস্যা এবং সমাধান। তো সমস্যা এবং সমাধানগুলা সবগুলা অনেকটা একই রকম। তো একটা সমস্যার সমাধান যদি আমরা আয়ত্ত করতে পারি, সবগুলো খুব সহজে উপস্থাপন করা সম্ভব। অবশ্যই এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে আমরা আলোচনা করব। খাতায় যখন আমরা লিখবো এক গড়াই লিখবো না, এই স্টেপগুলো দিয়ে তারপর একটু করে ব্যাখ্যা করব, তাহলে সুন্দর করে উপস্থাপন সম্ভব। আচ্ছা, তো উন্নয়নশীল বিশ্বে ধান উৎপাদনের যে সমস্যা, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন সময় আমি কৃষক ধান উৎপাদন করছে, শিলাবৃষ্টি হওয়ার কারণে তার ধান নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড় হওয়ার কারণে তার ধান যা আছে সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সনাতন চাষ পদ্ধতি, অর্থাৎ কৃষক লক্ষ্য করে না তার জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, সুতরাং তাকে সার দেওয়া লাগবে, সেটা সে দিচ্ছে না। ট্রাক্টরের পরিবর্তে সে লাঙল দিয়ে চাষ করতেছে। ফসলের রোগ হইলে সে কীটনাশক ব্যবহার করতেছে না। ফলে সনাতন ব্যবস্থার মধ্যে বিরাজমান থাকার ফলে কি হয়, তার ফসলের ক্ষতি হয়। সারের ঘাটতি নিয়ে আলোচনা করলাম। ভূমির প্রচুর চাহিদা, এই কথার অর্থ হচ্ছে উন্নয়নশীল বিশ্বে জনসংখ্যার পরিমাণ বেশি। আমরা কিন্তু এই মডেলটা আলোচনা করছি। উন্নয়নশীল বিশ্বে জনসংখ্যা বেশি হওয়ার কারণে মাথাপিছু ভূমি কমে যায়, ফলে ভূমির চাহিদা অনেক বেড়ে যায়। ভূমি কম, আমার জন্য যতটুকু ফসল উৎপাদন করার প্রয়োজন সেই তুলনায় ভূমি কম, ফলে ভূমির চাহিদা বেড়ে গেছে। মূলধনের অভাব, যেহেতু উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগই হচ্ছে উন্নয়নশীল দেশগুলো দারিদ্র, তাই হচ্ছে আমাদের কৃষিকাজ করার জন্য যে মূলধন প্রয়োজন সেটার অভাব, ঘাটতি আছে। শ্রমিক পাওয়া যায় না, তারপর হচ্ছে প্রযুক্তি নাই, কীটনাশক নাই, সার নাই, বিভিন্ন বিষয়ের অভাব। ভূমিহীন কৃষক, আমাদের দেশে প্রায় 50%-এর বেশি যে কৃষক, সব কৃষকই হচ্ছে ভূমিহীন, অন্যের ভূমিতে চাষ করে। ফলে কি করতে হয়, যার ভূমিতে চাষ করা হয় তাকেই বেশিরভাগ অংশ, 1/3 তাকে দিয়ে দেওয়া হয়। ফলে কৃষকের যে আয় উন্নতি সেটা হয় না। মৌসুমি বৃষ্টিপাত, মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা, আমাদের দেশে যে কৃষকরা তারা সাধারণত যে মৌসুমে যে বৃষ্টিপাত হবে তার উপর নির্ভর করে তার ফসলটা বপন করতেছে। ফলে মৌসুমি বৃষ্টিপাত অধিক হলে বা না হলে, অনাবৃষ্টি দেখা দিলে, তখন তার ফসল ফলন ব্যাহত হয়। কিন্তু সে যদি সেচ প্রক্রিয়ার উপর নির্ভরশীল হইতো তাহলে এই সমস্যাটা হইতো না। আচ্ছা, পানি সেচের অপর্যাপ্ততা, যেটা আমরা বললাম। অদক্ষ শ্রমিক, আমাদের উন্নয়নশীল দেশের শ্রমিকরা বেশিরভাগই অদক্ষ। আচ্ছা, জমির খণ্ডীকরণ, যেহেতু উন্নয়নশীল দেশের জনসংখ্যা বেশি, জমি অনেক খণ্ড খণ্ড করা হয়, ফলে মাথাপিছু জমি কম, খণ্ড খণ্ড হয়ে গেছে। ফলে কি করা যায় না, একসাথে বিস্তর এলাকা চাষাবাদ করা যায় না, ছোট ছোট করে চাষাবাদ করতে হয়, ফলে খরচ বেশি পড়ে যায়, কৃষির উন্নতি হয় না। উন্নত বীজের অভাব, যেহেতু আমাদের উন্নয়নশীল দেশের কৃষকরা গরিব, দরিদ্র হওয়ায় তাদের মূলধন নাই, মূলধনের অভাবে উন্নত বীজও ক্রয় করতে পারে না। কীটপতঙ্গের আক্রমণ, যেহেতু তারা সনাতন পদ্ধতিতে চাষ করে, ফলে যখন কীটপতঙ্গের আক্রমণ হয় তারা কীটনাশক কি করতে পারে না, কীটনাশক ব্যবহার করে না। অনুন্নত পরিবহন ব্যবস্থা, তাদের ফসল বাজারজাতকরণের জন্য যে পরিবহন প্রয়োজন, রাস্তাঘাট ভালো না হওয়ায়, উন্নত পরিবহন ব্যবস্থা হওয়ায় কি হয়, তাদের উন্নতি হয় না। গুদাম ও পণ্যাগারেরও অভাব আছে, অপ্রতুলতা। বিষয়টা হলো, কৃষক যখন তার ফসল ফলায়, ফসলের ফলন যখন ঘরে আনে, তখন সেই ফসলগুলা গুদামজাত করা প্রয়োজন, যাতে দীর্ঘ সময় পর সে বিক্রি করতে পারে। কিন্তু সেই সুযোগের অভাব থাকায় কি হয় না, উন্নয়নশীল দেশে সেই সুযোগের অভাব থাকায় কৃষির উন্নতি হয় না। সমন্বিত কৃষিনীতির অভাব প্রভৃতি। সমন্বিত কৃষি বলতে, কৃষকরা যখন যদি সমবায় করে তাদের কোন কোন ফসল প্রয়োজন সেইটা টার্গেট করে যদি তারা ফসল উৎপাদন করতো, তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হইতো। এই সমন্বিত কৃষিটা উন্নয়নশীল দেশে দেখা যায় না। সমন্বিত কথার আরেকটা ব্যাখ্যা হইতে পারে। এই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে, একটা জমিতে বছরে হয়তো দেখা যায় অনেক সময় একটা ফসল ফলানো হয় জাস্ট, কিন্তু ওই জমিটা বছরের বাকি সময়টা খিল থাকে, অর্থাৎ ফাঁকা থাকে। এটা না করে যদি একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 2-3 মাস পর ফসলটা উত্তোলনের পর আরেকটা ফসল যদি বপন করে দেওয়া হয়, আবার সেই ফসলটা উত্তোলনের পর আরেকটা ফসল, এভাবে যদি শস্য বহুমুখীকরণ করা যায়, একটা জমিতে বারবার বিভিন্ন ধরনের শস্য লাগানো হয়, তাহলে কি হয়, সেই জমিটা সমন্বিত কৃষির অধীনে চলে যায়। তাহলে সেই জমির যে উৎপাদন
সেই উৎপাদন শক্তিটা পূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে। আচ্ছা, শক্তি সম্পদের অভাব, বাজারজাতকরণের অসুবিধা তো হচ্ছে আমরা একটু আগে উন্নত পরিবহনে আলোচনা করলাম। শক্তি সম্পদের অভাব অর্থাৎ প্রযুক্তিগত অভাব আছে, আমাদের আমাদের শ্রমিকের অভাব আছে, প্রচুর শ্রমিকের অভাব। দেখা গেছে বাংলাদেশে ধান কাটার সময় কৃষকরা ধান যারা কাটে তাদেরকে খুঁজে পায় না, তাদেরকে আনতে হইলে চড়া মূল্য দিতে হয়। আচ্ছা, তো আমরা জানি প্রায় সব এই 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 যে ধরনের সমস্যাগুলো এখানে আলোচনা করা হয়েছে, প্রায় প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে এই সমস্যাগুলো বিদ্যমান। তাই এই একই সমস্যা সব জায়গায় আলোচনা করলে ঘ নম্বরের জন্য শুধু এটা পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই সমস্যাগুলোর সমাধান কি? এই সমস্যাগুলোর সমাধান এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, পর্যাপ্ত সমাধান হচ্ছে পর্যাপ্ত সার ও কীটনাশকের ব্যবহার করতে হবে। পর্যাপ্ত সার কীটনাশক ব্যবহার করলে, যদি সার ব্যবহার করতো তাহলে তার জমির যে উর্বরতার অভাব আছে, পুষ্টির অভাব আছে, সে অভাবটা পূরণ হইতো। তারপর হচ্ছে যে ওই ফসলের যে রোগবালাই, সেই রোগবালাইও দমন করা সম্ভব হইতো। উন্নত মানের বীজ তাকে সরবরাহ করতে হবে, উন্নত মানের বীজ। অর্থাৎ যদি সে ভালো বীজ না বপন করে, অর্থাৎ পূর্বে যখন আমাদের বাপ চাচারা দাদারা যখন জমি চাষ করতো, তখন হয়তো জমিতে যে পরিমাণ ফসল ফলতো খুবই নগণ্য, কিন্তু বর্তমানে বীজের যেই জেনেটিক পরিবর্তন করার মাধ্যমে যে উন্নত বীজ বাজারে চলে আসছে, সেগুলো বপন করার ফলে তার চাইতে পূর্বের তুলনায় 3, 4, 5 গুণ পর্যন্ত দেখা যাচ্ছে কি ফসল ফলানো সম্ভব হচ্ছে, বেশি ফলানো সম্ভব হচ্ছে। তাই উন্নত মানের বীজ সরবরাহ করতে হবে। কৃষি ঋণের ব্যবস্থা, এই সকল কাজ করার জন্য অবশ্যই কৃষককে কৃষি ঋণ দিতে হবে। একটা দেশের সরকারকে এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে, কৃষককে কৃষি ঋণ না দিলে তার দেশের কৃষির উন্নতি হবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বলতে যে কৃষির যে বিভিন্ন পর্যায়ে কাজ, যেমন একটা ফসল ফলাইতে হইলে যে মাটি প্রয়োজন, যে মাটির উর্বরতা প্রয়োজন, সেটা না থাকলে আমাদেরকে সার ব্যবহার করতে হবে। রোগ হলে কি করতে হবে? রোগ হলে কীটনাশক ব্যবহার করতে হবে। তারপর উন্নত বীজ ব্যবহার করতে হবে। তাছাড়া হচ্ছে জমির উর্বরতা যেন নষ্ট না হয়, তাই বিভিন্ন সময় বিভিন্ন ফসল ফলাতে হবে। এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। সেচ ব্যবস্থার উন্নতি, যেহেতু পানি কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক, তাই যদি পানির অভাব হয় তাহলে কিন্তু কৃষিকাজ সম্ভব না। আবার তাই সেচ ব্যবস্থা আমাদের খুবই প্রয়োজন। সেচ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা হ্রাস করে সেচ ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। কেননা মৌসুমী বৃষ্টি যদি না হয় তাহলে ফসল উৎপাদন ব্যাহত হবে, আবার অধিক হইলেও ব্যাহত হবে। তাই মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল না হয়ে সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল হতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কৃষককে কি করতে হবে? কৃষক সেই জায়গায় সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারে না, তবে উন্নয়নশীল বিভিন্ন দেশের একযোগে হয়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটাকে কমানোর জন্য একসাথে কাজ করতে হবে। আচ্ছা, ভূমি সংস্কারের আইন সংশোধন প্রভৃতি। ভূমি সংস্কারের আইন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে ভূমি যদি দেখা গেছে পৃথিবীর অধিকাংশ জমি হচ্ছে, পৃথিবীর না, বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, অধিকাংশ জমি হচ্ছে দেখা গেছে মালিকের, কৃষকের না। তাই কৃষককে যদি জমি দেওয়া হয়তো সে ভালোভাবে চাষাবাদ করে কৃষিকে সামনে আগিয়ে নিয়ে যেতে পারতো। তো যেহেতু যদি সরকারের কাছে অনেক ধরনের খিল জমি আছে, সেগুলো কৃষকদেরকে দিয়ে দিলে তারা ভালোভাবে চাষাবাদ করতে পারতো। আচ্ছা, তো এইভাবে আমরা যে আলোচনা করলাম, ঘ নম্বরে আলোচনাটা সব জায়গায় একই প্রায়, তাই আমরা হচ্ছে এই একটা পড়লে ঘ নম্বরে আলোচনা করতে পারবো। আমাদের ঘ নম্বরের আলোচনা হচ্ছে গ নম্বরের আলোচনা ছিল এই যে নিয়ামক এবং বন্টন। তো আমরা এই পর্যায়ে ধান থেকে বের হয়ে এই পর্যায়ে আমরা গমে প্রবেশ করব, গম নিয়ে আলোচনা করব। গমের উৎপাদন, গমের নিয়ামক, উৎপাদনের পিছনে যে নিয়ামকগুলো কাজ করে এবং পৃথিবীর বন্টনগুলো দেখানোর চেষ্টা করব, এবং অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, তো মূলত গ নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদনের পিছনে যে নিয়ামক এবং বন্টন, অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, আমরা দেখলাম ধান কিন্তু উষ্ণ অঞ্চলের ফসল, কিন্তু গম কিন্তু উষ্ণ অঞ্চল না, গম কিন্তু শীত প্রধান অঞ্চলের ফসল। আচ্ছা, দেখেন পৃথিবীর শীত প্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রধান ফসল হচ্ছে গম।
শীত প্রধান বা নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রধান ফসল গম। আবার উষ্ণ অঞ্চলের বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ওই দিক থেকে অর্থাৎ উষ্ণ অঞ্চলের প্রধান ফসল কিন্তু আবার ধান, কিন্তু শীত প্রধান অঞ্চলের প্রধান ফসল হচ্ছে গম। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদনের দিক থেকে পৃথিবীর শীর্ষস্থানীয় ফসল, এটা সবচেয়ে বেশি উৎপাদন হয়। আচ্ছা, তো গম বেশি উৎপাদন হয় কোথায়? এশিয়া, ইউরোপে, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলায় গম উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এটা খুবই একটা পুষ্টিকর খাবার। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য, যেমন ব্রেড থেকে, রুটি থেকে অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা, গম উৎপাদন, তো এখানে যে বিষয়টা আলোচনা করবে যে গম উৎপাদন দেখেন পৃথিবীর 80% গম উৎপাদনই হয় কোন দেশে? নাতিশীতোষ্ণ ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। অর্থাৎ কোন জলবায়ুতে পৃথিবীর গম বেশি উৎপাদন হয়? নাতিশীতোষ্ণ ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। আচ্ছা, এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে গম উৎপাদন হয়, সেই বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, মহাদেশ ভিত্তিক গম উৎপাদন এখানে দেখানো হয়েছে আমাদের, এটা এমসিকিউর জন্য প্রয়োজন, গড় জন্য আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, তো সবচেয়ে বেশি গম উৎপাদন হয় এশিয়া, দ্বিতীয় ইউরোপ, তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা। এই এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, সবচেয়ে বেশি তাহলে গম উৎপাদন হয় কোথায়? এশিয়ায়। আচ্ছা, আমাদের নম্বরের মূল আলোচ্য বিষয় ছিল কি? নিয়ামক। গম উৎপাদনের পিছনে কি কি নিয়ামক কাজ করে সেগুলা। আচ্ছা, প্রথমে ছিল কি? নিয়ামক। তা আমরা দেখব কি কি নিয়ামকগুলা গম উৎপাদনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, প্রথমেই জলবায়ুর কথা যদি চিন্তা করি, গম উৎপাদনের জন্য শুষ্ক জলবায়ু প্রয়োজন, শীতল জলবায়ু প্রয়োজন। শুষ্ক শীতল জলবায়ু গম উৎপাদনের জন্য প্রয়োজন। শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক শীতল অথবা শুষ্ক নাতিশীতোষ্ণ। ধান উৎপাদনের জন্য কিন্তু আবার শুষ্ক বায়ু ক্ষতিকর, আর্দ্র বায়ু প্রয়োজন, অর্থাৎ বৃষ্টিপাত প্রয়োজন। কিন্তু গম উৎপাদনের জন্য, ধান উৎপাদনের জন্য যতটুকু বৃষ্টিপাত প্রয়োজন, সে হারে গম উৎপাদনের জন্য বৃষ্টিপাত প্রয়োজন নাই। আচ্ছা, এবং এজন্যই গম উৎপাদনের জন্য যে বায়ুটা হবে সেটা হবে শুষ্ক, আর্দ্র না, এবং শীতল অথবা নাতিশীতোষ্ণ। আচ্ছা, শীত প্রধান আবহাওয়ায় গম চাষের জন্য বেশি উপযোগী, সেটা আমরা আলোচনা করলাম। তাই এটার একটা মাত্রা দিয়ে দিছে, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে গম উৎপাদন খুব ভালো হয়। আচ্ছা, সাধারণত গম উৎপাদনের জন্য কতটুকু বৃষ্টিপাত প্রয়োজন? দেখেন বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম। আমরা দেখছি ধান উৎপাদনের জন্য 100 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজন, কিন্তু গম উৎপাদনের জন্য খুব কম বৃষ্টিপাত প্রয়োজন। আচ্ছা, এই কারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। যেহেতু গম চাষ পানি কম পছন্দ করে, তার বৃষ্টির পানির চাহিদা কম, তাই শীতকালে গম চাষটা খুব বেশি হয়। আচ্ছা, গম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? দোআঁশ মাটি প্রয়োজন, সেটা বেলে দোআঁশ, পলি দোআঁশ অথবা এঁটেল দোআঁশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিয়ামকগুলোর আলোচনা। তো গম চাষের জন্য এই নিয়ামক প্রয়োজন। আমাদের দ্বিতীয় আলোচনা কি? আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে, আচ্ছা, আমরা গম চাষের জন্য ভৌগোলিক নিয়ামক দেখলাম, অর্থনৈতিক নিয়ামক দেখব না? অর্থনৈতিক নিয়ামক কিন্তু সব জায়গায় একই, মূলধন, শ্রমিক, আর হচ্ছে কি? পরিবহন আর বাজার। মূলধন, শ্রমিক, পরিবহন, বাজারটা সংক্ষেপে ব্যাখ্যা করলে হয়ে গেল। আচ্ছা, আর সাংস্কৃতিক নিয়ামকটাও সব জায়গায় এক, শুধু পরিবর্তন হচ্ছে কোথায়? শুধু পরিবর্তন হচ্ছে নিয়ামক, ভৌগোলিক নিয়ামকে পরিবর্তন হচ্ছে। কোথাও বৃষ্টিপাত কম লাগতেছে, কোথাও ভূমির প্রকৃতিটা ভিন্ন, জলবায়ুটা ভিন্ন প্রয়োজন হচ্ছে, এই আর কি। এখানে ভিন্নতা, অর্থাৎ ভৌগোলিক পরিবর্তন আছে কিন্তু সাংস্কৃতিক নিয়ামক এবং অর্থনৈতিক নিয়ামকে পরিবর্তন নাই, সুতরাং এগুলো আমাদের পড়া লাগতেছে না। আচ্ছা, তারপরে আমরা দেখি প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি প্রয়োজন। গম উৎপাদন করতে হলে, যে চাষাবাদ করতে হলে প্রযুক্তিগত যে উন্নতি সেটা আমাদের প্রয়োজন। অর্থাৎ আমরা লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে যদি জমি চাষ করি তাহলে জমিটা ভালো করে ফালাফালা করা যায় এবং কি ফসল উৎপাদনও বেশি হয় এবং খরচও কমে যাচ্ছে। সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগ হইতে পারে, কৃষককে ঋণ দিয়ে মূলধন যোগানো থেকে শুরু করে কৃষক যেন তার
প্রয়োজনে বিভিন্ন ধরনের কীটনাশক সার অর্থাৎ বিভিন্ন ধরনের কি প্রযুক্তি ক্রয় করতে পারে, ক্রয় করে ফসল ভালোভাবে উৎপাদন করতে পারে, সেজন্য সরকারি কিছু কিছু উদ্যোগ গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে কি সাংস্কৃতিক নিয়ামক। তা আমরা হচ্ছে গম উৎপাদনের মূল যে নিয়ামকটা সেটা আলোচনা করলাম, এটা হচ্ছে মূল আমাদের প্রধান। আর বাদ বাকি অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক যে নিয়ামক সেটা সব জায়গায় একই একই আলোচনা। তাই আমাদের আলোচনা পরিবর্তন হচ্ছে এই শুধু এই এই জায়গাটা, অর্থাৎ ভৌগোলিক ভৌগোলিক নিয়ামক। এখানে কি কি থাকে? সাধারণত মাটির ধরনটা থাকবে, বৃষ্টিপাত কম না বেশি সেটা থাকবে, মাটির ধরন, বৃষ্টিপাত কম না বেশি। আরেকটা হয় হচ্ছে জলবায়ুটা কেমন, সেখানে কি গরম জলবায়ু প্রয়োজন নাকি শীত জলবায়ু প্রয়োজন নাকি দুইটার মাঝামাঝি। আচ্ছা, এই হচ্ছে মূলত আলোচনা। এই পর্যায়ে আমরা আলোচনা করব বন্টন, যেহেতু আমাদের নিয়ামক আলোচনা হয়ে গেছে গমের। এবার আমরা এখানে আমরা গমের দুইটা প্রকার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শীতকালীন গম, একটা হচ্ছে বসন্তকালীন গম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের মতো যে দেশগুলা নিরক্ষীয় অথবা বিষুবরেখার নিকটবর্তী অঞ্চলে আছে সেই দেশগুলা, এই দেশগুলোতে কিন্তু তাপমাত্রা সর্বদা বেশি থাকে। বেশি থাকার কারণে এই দেশে শীতকালে এই দেশের বায়ুটা শুষ্ক থাকে, তাই শীতকালে এই দেশগুলোতে গম উৎপাদন করা সম্ভব হয়। আর পৃথিবীর যে অঞ্চলগুলা শীত প্রধান, অর্থাৎ যেমন আমেরিকা মহাদেশের দেশগুলা, ইউরোপের দেশগুলা, এই দেশগুলোতে প্রচুর কিন্তু গম উৎপাদন হয়, কিন্তু সেটা শীতকালে উৎপাদন হয় না। কেননা শীতকালে তাদের দেশে কি হয়? তুষারপাত হয়। তুষারপাত হইলে আর ফসল ফলানো সম্ভব হয় না। কিন্তু ওই সব দেশে, অর্থাৎ যে শীত প্রধান দেশগুলোতে বসন্তকালে গম উৎপাদন হয়, মূলত বসন্তকালে, কেননা তখন কি থাকে না, তখন তুষারপাত হয় না। আচ্ছা, এই আলোচনাটাই হচ্ছে এখানে করা হয়েছে। আমরা তারপর হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করব, গমের বন্টন নিয়ে আলোচনা করব। আচ্ছা, গম উৎপাদনে আমরা এই যে ডিগ্রি আছে সেই ডিগ্রি আমাদের মনে রাখার প্রয়োজন নাই। আমরা দেখতেছি যে শীর্ষ গম উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। আমাদের উৎপাদনে, আমাদের বন্টনে দেখাতে হবে এই যে শীর্ষে কে আছে, তারপর কি আছে, তারপর কি আছে, অর্থাৎ ক্রম একটা ধারা দেখাতে হবে। তো আমরা জানি চীন হচ্ছে গম উৎপাদনে সবার আগে, তারপর ভারত। আমরা চাউল উৎপাদন অর্থাৎ ধান উৎপাদনেও দেখলাম চীন সবার আগে, তারপর ভারত। তো সেখানে একটা কমন আছে। আচ্ছা, আমরা অন্তত 5টা মনে রাখবো, অন্তত 5টা। আচ্ছা, গম উৎপাদনে চীন হচ্ছে সর্বশীর্ষে, তারপর ভারত, তারপর রুশ ফেডারেশন অর্থাৎ রাশিয়া, তারপরে যুক্তরাষ্ট্র, তারপর ফ্রান্স। তো এই ধারাটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন, না হলে আমরা বিশ্ব মানচিত্রে বন্টনটা দেখাতে পারবো না। আচ্ছা, তো মূলত আমরা এই 5টার একটু অধ্যয়ন করি, একটু ভিতরে গিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা জানি গম উৎপাদনে চীনের অবস্থান বিশ্বে প্রথম। একইভাবে ভারতের কথাও আপনারা বলবেন যে ভারত হচ্ছে দ্বিতীয়, একইভাবে বলবেন এই রাশিয়া হচ্ছে তৃতীয়, যুক্তরাষ্ট্র হচ্ছে চতুর্থ, আর ফ্রান্স হচ্ছে পঞ্চম অবস্থানে আছে। সবটা এই আলোচনাটা সেম, যেহেতু আমরা ক্রমান্বয়ে ক্রমধারাটা জানি। আচ্ছা, তো চীনের যে অঞ্চলে গম বেশি হয়, দু একটা অঞ্চল যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ভালো। আচ্ছা, কি কি অঞ্চলের কথা বলছে সেখানে? চীনের সমভূমি, ইয়াংসি ও হুয়াং নদীর অববাহিকায় অঞ্চলে, সিচুয়াং প্রদেশে প্রভৃতি চীনের প্রধান গম উৎপাদন অঞ্চল। আচ্ছা, গম কি, আমি যদি একটা প্রশ্ন করি, গম কি সমতল ভূমির ফসল নাকি পাহাড়ি ভূমির ফসল? অবশ্যই গম হচ্ছে সমতল ভূমির ফসল। তাহলে দেখা যাচ্ছে চীনের যে বিস্তীর্ণ সমভূমি আছে সেই সমভূমিতে কিন্তু গমটা ভালো উৎপাদন হয়। আর যদি আমরা পারি দু একটা নদীর নাম মনে রাখবো, যেমন ইয়াংসি হুয়াং, এটা কমন একটা নদী। এই নদীর তীরবর্তী যে অঞ্চল সেই অঞ্চলটা হচ্ছে সমতল ভূমি, ফলে সেখানে গম উৎপাদন ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ভারত। ভারতের যদি দু একটা অঞ্চলের নাম আমরা মনে রাখি তাহলে ভালো, যেমন উত্তর প্রদেশের কথা বলছে, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে গমের চাষ বেশি হয়। যেহেতু ভারতের উত্তর অঞ্চলে, যতটা ভারতের উত্তরে গেছে তত কি হয়েছে, হিমালয়ের নিকটবর্তী হয়েছে, ততটা কি হয়েছে, আবহাওয়াটা, জলবায়ুটা কি হয়েছে, শীত প্রধানের মতো হয়েছে। অর্থাৎ ভারতের দক্ষিণ অঞ্চলে কিন্তু উত্তর অঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলটা বেশি উত্তপ্ত, আর উত্তর অঞ্চলটা অনেকটা শীত প্রধান, যেহেতু হিমালয় কাছে, ফলে উত্তর অঞ্চলে কি হয়, ভারতের গম উৎপাদনটা ভালো হয়। আচ্ছা,
তাই এখানে উত্তরপ্রদেশের কথা বলছে, আর আরও কিছু অঞ্চলের কথা বলছে, যদি সম্ভব হয় আমরা সেটা মনে রাখবো। রুশ ফেডারেশন। আচ্ছা, আমরা জানি রাশিয়া কিন্তু কোন দিকে অবস্থান, রাশিয়া কিন্তু পৃথিবীর উত্তরে অবস্থান করে, পৃথিবীর উত্তরে অবস্থান করে, ফলে উত্তর মেরুতে অবস্থান করার ফলে সেই দেশটা কিন্তু শীতপ্রধান দেশ, আর শীতপ্রধান দেশে কি হয়, বসন্তকালে গম উৎপাদন বেশি হয়। তাই সেই দিক থেকে রাশিয়া গম উৎপাদনে তৃতীয় অবস্থান করে। আচ্ছা, তো একটা অঞ্চলের নাম যদি আপনারা মনে রাখতে চান, ইউক্রেন মলদাভিয়া গম অঞ্চল বা উত্তর ককেশাস গম অঞ্চল, দু একটা অঞ্চল যদি মাথায় রাখা যায় তাহলে ভালো, কিন্তু এগুলা ডিরেক্ট এমসিকিউতে আসবে না। আচ্ছা, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আমরা জানি গম চাষের উৎপাদনে চতুর্থ, এবং যেহেতু যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র যেটা শীতপ্রধান অঞ্চল এবং বসন্তকালে এখানেও গম উৎপাদন বেশি হয়। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাচ্ছে, প্রেইরি সমভূমি অঞ্চলে গমের চাষের জন্য উপযোগী। এই প্রেইরি সমভূমিটা কার সাথে সম্পর্কিত? যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। আচ্ছা, তারপর আমরা দেখব ফ্রান্সের কথা বলবো। আচ্ছা, ফ্রান্স আমরা জানি ফ্রান্স হচ্ছে গম উৎপাদনে পঞ্চম পৃথিবীর। আচ্ছা, গম উৎপাদন হচ্ছে পঞ্চম। তো ফ্রান্সও হচ্ছে কিন্তু ইউরোপের একটা দেশ, ইউরোপের একটা দেশ হওয়ায় কি হয়েছে, ওই অঞ্চলটা হচ্ছে শীতপ্রধান দেশ এবং বসন্তকালে সে অঞ্চলে গম উৎপাদন হয়। আচ্ছা, আমাদের পরবর্তী যে আলোচনা, ইউক্রেনটা আমরা দেখে নিতে পারি, যেহেতু ইউক্রেনে অনেক বড় একটা ঘটনা ঘটলো, তাই আমরা ইউক্রেনটা জাস্ট দেখতে পারি, আর আমাদের বাকিগুলো প্রয়োজন নাই। আচ্ছা, তো পৃথিবীর গম আমরা একটু আগে হচ্ছে 5টা দেশ নিয়ে আলোচনা করলাম, 5টা বা 6টা দেশ। এই 6টা দেশ মানচিত্রে কতটা সহজে কতটা দ্রুত সময় উপস্থাপন করা যায় সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, পৃথিবীতে গম উৎপাদনকারী অঞ্চল, এই শব্দটা লেখার পর আমরা এখানে একটা চিহ্ন ব্যবহার করছি, অর্থাৎ এই চিহ্নটা যেখানে দিব সেই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী অঞ্চল। তা আমরা দেখতে পাইছি পৃথিবীর প্রধান গম উৎপাদন অঞ্চল কোনটা? চীন। চীন নিয়ে আমরা শুরুতে আলোচনা করছি। তাই এই যে, যেহেতু পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী চীন, চীন এভাবে মার্কিং করে দিছে। তা আমরা মানচিত্রে চীনকে এভাবে মার্কিং করব। তারপরে দ্বিতীয়তে হচ্ছে যেহেতু ভারত কিভাবে মার্কিং করছে। ওকে, তৃতীয় প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটা? আমাদের ওইগুলা যদি আমরা বিবেচনা না করি, আমাদের সংক্ষেপে একটা বিষয় আমরা আয়ত্তে আনতে পারি, যেহেতু এটা ইউরোপীয় মহাদেশ আর এটা রাশিয়া, আর ইউরোপীয় মহাদেশের দেশগুলো হচ্ছে, এই অঞ্চলের দেশগুলো হচ্ছে কি শীতপ্রধান দেশ, তাই এই অঞ্চলে কি হয়, এই অঞ্চলে গম উৎপাদন ভালো হয়, ইউরোপীয় মহাদেশ আর হচ্ছে এই অঞ্চলটা রাশিয়ার। আচ্ছা, আর উত্তর আমেরিকার কিছু কিছু অঞ্চলে গম উৎপাদন হয় এবং দক্ষিণ আমেরিকা কিছু কিছু অঞ্চলে গম উৎপাদন হয়, এটা আমরা মানচিত্রে খুব সংক্ষেপে দেখাই দিব। আর অস্ট্রেলিয়ার এই দুই কোণায় কি হয়, গম উৎপাদন হয়। তো এই বিষয়গুলো আমরা মানচিত্রে দেখাবো, খুবই সিম্পলভাবে মানচিত্র আঁকার চেষ্টা করব। মানচিত্র বারবার আঁকলে খুব কম সময়ে এটা উপস্থাপন করা সম্ভব, হুবহু তো প্রয়োজন নাই, যতটুকু সম্ভব এভাবে যদি উপস্থাপন করা হয় লেখার মান কিন্তু খুবই ভালো হয়। আচ্ছা, তো আমরা বন্টন দেখলাম, এবার দেখব হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্বটা কতটুকু। আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব যদি দেখি, আমদানি করতে হয় কাদের, যে দেশগুলা গম নাই, গম প্রয়োজন যে দেশগুলো, সেই দেশগুলো আমদানি করতে হয়। তা আমরা 3টা দেশের নাম মনে রাখবো। ইন্দোনেশিয়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে। আচ্ছা, নাইজেরিয়া, চীন, ক্রমান্বয়ে এই 3টা, অন্তত ইন্দোনেশিয়ার কথা হচ্ছে মনে রাখবোই মাস্ট। তো গম সবচেয়ে বেশি কে আমদানি করে? ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, চীন। দেখেন চীন কিন্তু গম সবচেয়ে বেশি উৎপাদন করে, কিন্তু চীনেরই সবচেয়ে বেশি আবার গম আমদানি করতে হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটা গুরুত্বপূর্ণ? চীন গম উৎপাদনে শীর্ষে, কিন্তু আমদানিতেও আবার শীর্ষে আছে, প্রায় 3য় নম্বর অবস্থান। এজন্য আমরা এটা গুরুত্ব সহকারে মাথায় রাখবো। আচ্ছা, এমসিকিউর জন্য। আর রপ্তানিতে যারা শীর্ষে, রাশিয়া গম রপ্তানিতে শীর্ষে, যুক্তরাষ্ট্র শীর্ষে, অস্ট্রেলিয়া শীর্ষে। আচ্ছা, এখন অস্ট্রেলিয়ার জনসংখ্যা খুবই কম, ফলে ওখানে যে বিশাল পরিমাণে গম উৎপাদন হয়, সে গম তার দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকে প্রচুর পরিমাণে, ফলে সে রপ্তানি করতে পারে। এই জন্য অস্ট্রেলিয়ার গমের রপ্তানিতে অস্ট্রেলিয়ায় কি 3য়তে অবস্থান করে, প্রথমে রাশিয়া, পরে যুক্তরাষ্ট্র, পরে অস্ট্রেলিয়া। আচ্ছা,
তো এই হচ্ছে আমাদের অর্থনৈতিক কতটা গুরুত্ব বহন করে গম, সেটা নিয়ে একটু আলোচনা। আর গম দিয়ে আমরা কি কি উৎপাদন করতে পারি সে বিষয়ে আমরা জানি। রুটি থেকে শুরু করে গম বিভিন্ন প্রকার খাবার তৈরিতে আমাদের খুব সহায়ক আর কি। আচ্ছা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। লেকচার 1 আমরা আমাদের এই অংশের আরও 2টা আলোচনা আসবে, লেকচার 2 এবং লেকচার 3। এ পর্যন্ত থাকার জন্য সকলকে স্বাগতম, সকলকে ধন্যবাদ। শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।